যারা এক্ষুনি টিভি খুলেছেন 40073266 40073267 যারা কলকাতা থেকে ফোন করবেন, পশ্চিমবঙ্গ এবং দেশের বাইরে থেকে যারা ফোন করবেন তাদের জন্য নম্বর হলো 40073269। আর আজকে আমার বিশেষ অতিথি মনোবিদ অজন্তা মুখোপাধ্যায়। অজন্তা, ওয়েলকাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আর অনেকদিন পরে তোমার সাথে অনুষ্ঠান করছি ভেবে বেশ ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে। ভালো লাগছে ভীষণ। আজকে তোমার গলাটা কি একটু? আমার গলা মানে একদম বসিয়ে গেছে। এখন দেখা যাক কতটা আমি বসা গলাটাকে নিয়ে কথা বলতে পারবো। আর তুমি যেমন মনোবিদ, তুমি গলাকে বলো, হে গলা তুমি এখন ভালো থাকো, আমাকে একটু কথা বলতে হবে, সেইভাবে বলো। একদম। আর যারা অজন্তাকে আজকে প্রথম দেখছেন আমাদের অনুষ্ঠানে, অজন্তা সম্বন্ধে একটু চট করে বলে দিই। অজন্তা মনোবিদ, অজন্তা শিক্ষকতা করেন এবং অজন্তা কে যদি আমাকে একটি বাক্যে মানে ডিসক্রাইব করতে হয় তাহলে বলি যে তিনি সুসম্পর্ক বিশেষজ্ঞ, সম্পর্ক বিশেষজ্ঞ, রিলেশনশিপ থেরাপিস্ট। কাজেই সম্পর্কের নানা টানাপোড়েন, সম্পর্কের নানান জটিলতা, সম্পর্ক নিয়ে ভালো থাকা মন্দ থাকা সবটাই আজকে আমরা শুনে নেব অজন্তার কাছ থেকে। অজন্তা, বলো। আজকে আমরা একটা কঠিন বিষয়বস্তু নিয়ে কিন্তু এসে পড়েছি ভালো আছি ভালো থেকোতে। আমরা সবসময় ভাবি যে একটু পজিটিভ কথা বলবো, ভালো থাকার জন্য একটু ভালো ভালো কথা বলবো, কিন্তু আমাদের এই চারপাশে যা ঘটছে তাতে সব সময় তো ভালো কথা বলা সম্ভব হয় না। এবং আমি দেখছিলাম যে আজকাল বিবাহ বিচ্ছেদের যে রেটটা এবং প্রেভালেন্সটা অনেক বেড়ে গিয়েছে। কাজেই আমাদের মনে হলো যে এটা নিয়ে একটা বোধহয় এটা একটা প্রাসঙ্গিক, অত্যন্ত প্রাসঙ্গিক একটা কথা। এবং তুমি যে কথাটা বললে রত্নাবলী দিয়ে, সেটা হচ্ছে যে আমরা ভালো ভালো কথা বলার চেষ্টা করি, পজিটিভ কথা বলার চেষ্টা করি, কিন্তু আমাদের জীবনে যা যা ঘটনা সেটা অনেক সময় আমাদের দুঃখ দেয়। কিন্তু সেই দুঃখ দেওয়াটাকে যদি আমরা ওভারকাম করা মানে দুঃখ পাবো না নয়, দুঃখটাকে অতিক্রম করে তার আরো গভীরতায় গিয়ে যদি আমরা অন্তর্নিহিত অর্থটাকে সন্ধান করার চেষ্টা করি, তাহলে একটা ঘটনাকে আমরা ইতিবাচক বা পজিটিভ দিকে ইন্টারপ্রেট করতে পারবো। সেটাই বোধহয় আমাদের জার্নি অফ দ্য লাইফ। বেশ, এই যাত্রাপথ কেমন হবে সেটা তো এক্ষুনি আসছি। আর এই প্রসঙ্গে অজন্তার একটি জনপ্রিয় বাক্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে ও বললো না যে এই যে কষ্টটাকে কিভাবে অতিক্রম করব এবং কষ্টের গভীরে গিয়ে কি করে ভালো থাকবো, সেটার সঙ্গে বোধহয় ওর আগের অনুষ্ঠানের একটা কোটের সম্পর্ক রয়েছে। ওর সঙ্গে আগের দিন যখন কথা হচ্ছিল সম্পর্ক নিয়েই কথা হচ্ছিল, এবং তখনও বলেছিল যে মনের একটা গ্যালারি রয়েছে এবং সেই গ্যালারিতে সম্পর্কের জায়গায় আমরা কাকে বসাবো, কখন বসাবো, কোন মানুষটিকে বসাবো, সেইটা কিন্তু সমানেই ডাইনামিক একটা প্রক্রিয়া, অর্থাৎ সেটা কিন্তু চলমান একটা প্রক্রিয়া। আজকে যদি মনের গ্যালারিতে 4 জন মানুষ থাকেন যার সঙ্গে আমার সম্পর্কের জায়গাটা অটুট, সেই গ্যালারিটা কিন্তু কিছুদিন বাদে আবার হয়তো পাল্টে যেতে পারে, এবং সেই পাল্টানোর একটা কারণ সম্ভবত বিবাহ বিচ্ছেদ। ভালো না মনের গ্যালারিটা? আসলে বিচ্ছেদ কথাটার মধ্যে একটা ভীষণ যেন টেনে ছিঁড়ে দেওয়া হলো এরকম একটা, আমার বিচ্ছেদ শব্দটা বা সেপারেশন, ডিভোর্স, এই শব্দগুলো শুনলেই আমার মনে হয় যে যে জিনিসটা কাছাকাছি থাকার কথা, একটা পেয়ার, মানে একজোড়া কানের দুল, তার একটা হারিয়ে গেল, এরকম হলে যেমন আমাদের কষ্ট হয়, আমাদের মনে হয় এটা অসম্পূর্ণ। বিচ্ছেদ কথাটা ভীষণভাবে আঘাত দেয়, যার জন্য ডিভোর্স বা সেপারেশন এখনো আমাদের সোসাইটিতে ভীষণ একটা দুঃখের বার্তা বয়ে আনে। কিন্তু আমি দীর্ঘদিন ধরে থেরাপির সংস্পর্শে থাকতে থাকতে, যে রিলেশনশিপ থেরাপি, বিভিন্ন রকম ভাবে সাইকোলজিক্যাল কাউন্সেলিং করতে করতে আমি দেখেছি যে বহু ক্ষেত্রে ডিভোর্স জিনিসটা কিন্তু একটা
স্বস্তি বা একটা মুক্তির জায়গা এনে দেয়। কারণ সম্পর্ক যেখানে দুজন মানুষকেই সুখী করছে না, তাদের দুজনের চাহিদাগুলোই কোথাও গিয়ে মিটছে না, বরং কাছাকাছি থাকার ফলে ঝগড়াঝাঁটি, মতের বিরোধ অনেক বেশি হচ্ছে এবং তাদের হিউম্যান কোয়ালিটিস গুলোর অপব্যবহার হচ্ছে, হুম, তখন সেখানে ডিভোর্সটা কিন্তু একেবারেই নেগেটিভ ভাবে আমরা ইন্টারপ্রিট করতে পারি না। বেশ। এখন এই যে মানে একটা একটা মানে রত্নাবলী দিয়ে একটা জিনিস দেখবে যে মানে সামাজিক একটা পরিবর্তন হচ্ছে। আগে হুম। যেমন মেয়েরা চাকরি করতো না, হুম, মেয়েরা কার্যক্ষেত্রে বাইরে গিয়ে থাকতো না, হুম, এখন ম্যারিড মেয়েরাও কিন্তু কাজের সূত্রে বাইরে গিয়ে থাকছে, হুম, মাসে একবার হয়তো হাজবেন্ডের সঙ্গে দেখা হচ্ছে, কি ইনলজদের সঙ্গে দেখা হচ্ছে। এটা আমরা আস্তে আস্তে মানছি, এবং মানছি কেন না, তার মধ্যে অনেক কিছু ভালো আমরা পাচ্ছি আগের অবস্থার থেকে। এখন আগে যেমন ছিল যে এটা একটা খারাপ জিনিস, একসঙ্গে বিয়ে হলে একসঙ্গে থাকতেই হবে, এখন ডিভোর্স ব্যাপারটাও আমাদের একটু একটু করে মানার সময় এসেছে যে এর মধ্যে পজিটিভ কিছু জিনিস আছে। তার মানে কখন কোন পরিস্থিতিতে আমি পজিটিভটা পাবো হুম, সেটা আমাকে সেই স্পেসিফিক কেসটা থেকে অ্যানালিসিস করে বার করতে হবে। এটা কিন্তু আমার জেনারেলাইজড একটা উক্তি নয়, যে কেউ মনে করবেন না যে আমি বলছি যে ডিভোর্স হলেই তার কিছু পজিটিভ দিক আছে। ডেফিনেটলি না। পজিটিভ তখনই যখন সেটা দুজন মানুষের কাছে গ্রহণযোগ্য একটা অবস্থা, যেটা ইন কম্প্যারিজন আগের অবস্থার থেকে বেটার। একদম। শুধু আমি দুটো জিনিস, একটা জিনিস একটু অ্যাড করতে চাইবো, হুম। আর একটা তোমার কাছে আমার প্রশ্ন আছে। বলো। সেটা হলো যে আমরা যদি একটুখানি ডিভোর্সের সংজ্ঞাটা দেখি, হুম, হুম। ডিভোর্সের সংজ্ঞাটায় কিন্তু একদম পরিষ্কার করে বলা রয়েছে অজন্তা, যে দিস ইজ আ টার্মিনেশন, টার্মিনেশন। ইট ইজ আ টার্মিনেশন অফ আ কাপল রিলেশনশিপ। এই টার্মিনেশন শব্দটার মধ্যে কিন্তু এক ধরনের ছেদের কথা যেটা আমি বলা শুরু হয়েছে। করলাম যে বিচ্ছেদ, সেপারেশন, আমাদের একটা ছেড়ার একটা একদম। হুম। আরেকটা জিনিস, মানে এটার পরে সেই ছেদটাকে আর রিপেয়ার করা যাবে না, মানে এখানেই এটা Full শেষ, stop, এটা একটা এখানে end। সমাপ্ত, একটা এন্ড। এটা একটা আমার বলার ছিল। আরেকটা আমার বলার ছিল যে আহ, তুমি ডিভোর্সের হাত ধরে আঘাতের কথা বলছিলে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবং এই আঘাতটাকে আমরা অনুষ্ঠান যত এগোবে আমরা এই আঘাতটাকে নানান আঙ্গিক নানান থেকে আঙ্গিকে দেখব। দেখবো। কিন্তু এর সঙ্গে আমি আরেকটা কথাও একটু যুক্ত করতে হুম, চাইছি হুম। এবং প্রশ্নটা তুলতে চাইছি, যে ঠিক আছে আমি মানলাম যে ডিভোর্স একটা দিক থেকে হয়তোবা দুটো মানুষের জন্য ইতিবাচক হবে, কিন্তু সামাজিক প্রেক্ষাপটে। সামাজিক নিরিখে এই ডিভোর্সটা কিন্তু অত্যন্ত, কি বলবো, তকমার সাথে দেখা হয়, এবং সেই তকমাটা একটি পুরুষ মানুষকে যতটা এফেক্ট করে একটি মেয়েকে অনেক বেশি। আমি শুধু এই প্রশ্ন দুটো তোমার কাছে রাখলাম। আমি আশা করব যে দর্শকরা যখন ফোন করবেন এই প্রশ্নগুলো এবং এই মতামতগুলো আরেকটু আমরা পরিষ্কার explore হতে করতে হতে পারবো। যাবে। একদম, হ্যাঁ, একদম। হ্যাঁ, হুম। তো তুমি যেটা বললে যে পুরুষ এবং নারীর ডিভোর্সের এফেক্ট, এখানে আমার একটুখানি বলার আছে। বলো, সেটা প্লিজ। হচ্ছে যে আমরা অনেক সময় বেশিরভাগ সময় দেখি যে মহিলাদের ক্ষেত্রে এটা অনেক বেশি ট্রমাটিক। কারণ সামাজিক যে ঘরোয়া পরিস্থিতিটা থাকে, সেখানে একজন মহিলা তার স্বামীর ওপর ডিপেন্ড করা, ইমোশনালি ডিপেন্ড করা, শুধু আমি ইকোনমিক ডিপেন্ডেন্সের কথা বলছি না, ছেলে মেয়ে থাকলে সেই ডিপেন্ডেন্সের লেভেলটা অনেক বেশি বেড়ে যায়, এবং তার যখন ডিভোর্স হয় তখন সমাজ তাকে একটা আন্ডারলাইন করে ফেলে, যেহেতু তার চিহ্ন, তার শাখা সিঁদুর, তার শ্বশুর বাড়িতে থাকা, বাপের বাড়িতে থাকা, মানে পুরো অবস্থানগত পরিবর্তন হয়ে যাচ্ছে। হুম, কিন্তু পুরুষটির ক্ষেত্রে হয়তো সে কর্মক্ষেত্রে থাকতো, সে কর্মক্ষেত্রেই রইল, হুম, হয়তো সে নিজের বাড়িতে থাকতো, নিজের বাড়িতেই রইল। হুম, সেক্ষেত্রে অবস্থানগত যেহেতু পরিবর্তনটা হচ্ছে না, সেহেতু পুরুষের ক্ষেত্রে হয়তো সামাজিক ট্রমাটা একটু হলে কম, কিন্তু পুরুষ মানুষের ক্ষেত্রেও সাইকোলজিক্যাল যে এফেক্ট সেটা কিন্তু মারাত্মক। কারণ আমি আমার থেরাপিউটিক ক্যারিয়ারের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমাদের সমাজ মহিলাদের
ঘরের ভেতরে অনেকটা এক্সপ্রেশনের সুযোগ দেয়। সে কাঁদতে পারে, সে বলতে পারে, সে আরেকজন মহিলার সঙ্গে যোগাযোগ করতে পারে। কিন্তু পুরুষ মানুষের ক্ষেত্রে সেই এক্সপ্রেশনের জায়গাটা অনেকটা কম থাকে, এক। আর 2 নম্বর, দোষী যদি কোনো কারণে তিনি নাও হন, অনেক ক্ষেত্রেই এই যে তুমি সোশ্যাল তকমার কথাটা বললে না, অনেক ক্ষেত্রেই কিন্তু দোষ না থাকলেও আঙুলটা পুরুষ মানুষের, নিশ্চয়ই তোমার কিছু গন্ডগোল ছিল, নিশ্চয়ই তুমি কিছু করেছো, নইলে কি আর একজন মেয়ে সংসার ভেঙে চলে যায়? এরকম কিছু উক্তি, এরকম কিছু ঘটনা কিন্তু আজকাল আসছে এবং হচ্ছে। সুতরাং সবটাকে আমরা জেনারেলাইজ করে দেখব না যে পুরুষদের এটা কম, মহিলাদেরই এটা বেশি, তার জন্য আমরা যদি আমাদের একটা ভালো থাকার মেসেজ কিছু দিতে হয় সেটা শুধু মহিলাদের দিকেই যাবে, এমন কথা কিন্তু নয়। কারণ ডিভোর্স হয়ে যাওয়ার পরে যে একাকিত্ব, যে সঙ্গে না থাকা, ছেলে মেয়েকে হারানোর যে অসম্ভব কষ্ট, যেটা মহিলাদের কাছে, মহিলা এবং মা, মাতৃত্বর সঙ্গে একজন নারীর সেলফটা যতখানি যুক্ত হয়ে থাকে, একেবারে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে থাকে, একজন পিতা হয়তো তার ইন্ডিভিজুয়াল সেলফটাকে অতটা যুক্ত করতে পারেন না। কিন্তু যখন ওই ছিঁড়ে যায়, ছেলে মেয়ে সমেত স্ত্রী চলে যাওয়ার পর, সেটা একটা সাংঘাতিক ট্রমা। এবং সেই ট্রমা আমি দেখেছি যে একটা লং টার্ম এফেক্ট হয়, যেখানে টোটাল পার্সোনালিটি অফ দ্য পারসন হ্যাজ বিন ড্যামেজড। মানে তুমি বলছো যে একটি মানুষের যে সার্বিক ব্যক্তিত্বের যে সার্বিক ট্রেটগুলো, সার্বিক যে প্রকৃতি, সেই প্রকৃতিতে একটা অসম্ভব চেঞ্জেস হয়, এবং এটা খুব ধীরে ধীরে, এবং ধীরে ধীরে চেঞ্জ, যেমন ধরো প্রকৃতির চেঞ্জ যেমন ধীর গতিতে হয়, কিন্তু একটা সময় আমরা দেখি যে এটা অনেকটা পাল্টে গেছে, পাতাগুলো খসছে, একটা সময় আমি দেখলাম আরে গাছটা ফাঁকা। এইটা কিন্তু পুরুষ মানুষের ক্ষেত্রে ডিভোর্সের পরে, এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, যে চট করে চেঞ্জটা বোঝা যায় না। যে একদিন সিঁদুরটা মোছা, একদিন আমি দেখলাম যে আমি বাপের বাড়ির থেকেই অফিস যাচ্ছি, সেই একদিন দুদিনের দেখা নয়, পার্সোনালিটি চেঞ্জটা একটা ধীরে 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 হতে থাকে, এবং সেটা একটা সময় গিয়ে দেখা যায় একটা কমপ্লিট এমপ্টিনেসে পৌঁছেছে। সুতরাং আমরা কখনোই জেনারেলাইজ করতে পারি না যে ট্রমা, ডিভোর্সের পরে ট্রমা পুরুষের ক্ষেত্রে কম, নারীর ক্ষেত্রে বেশি। একটা কথা তুমি আমাকে বলো, যে যেখানে আমাদের দেশের আইন নারী সুরক্ষা কেন্দ্রিক, নারী সুরক্ষা কেন্দ্রিক তো বটেই আমাদের দেশের আইন, এবং আমাদের দেশের আইনি ব্যবস্থায় কিন্তু একটা পূর্বানুমান রয়েছে যে বিবাহ বিচ্ছেদের আগে আমাদের আইনি ব্যবস্থা বলে যে আপনারা দুজন আরো সময় নিন, একসঙ্গে থাকুন, এবং অনেক সময় কাউন্সেলিং, এবং অনেক সময় আমাদের জজ সাহেবরা এটাও বলে থাকেন যে আপনারা ছুটিতে পুরী যান, গিয়ে একসঙ্গে একটু থেকে দেখুন, এবং রিকনসিলিয়েশন। তার মানে একটা পূর্বানুমান বারবার এসে যাচ্ছে বিচ্ছেদের ক্ষেত্রে, এবং আমি মনে করছি যে এটা একটা সামাজিক প্রক্রিয়া, যে দুটো মানুষ একসাথে থাকবে এবং ম্যারেজ ইনস্টিটিউশনটা সাকসেসফুল সেটা প্রুফ করবে। অথচ তুমি যে কথাটি বললে যে বিচ্ছেদের মধ্যেও একটা ইতিবাচক দিক আছে, এবং সেই দুটি মানুষকে গুণগতভাবে ভালো রাখার জন্য অনেক সময় বিবাহ বিচ্ছেদটা ভালো জিনিস, কোট আনকোট ভালো জিনিস। তাহলে এই যে আমাদের আইনি ব্যবস্থা, যেখানে এক ধরনের পূর্বানুমান এবং তোমার ব্যক্তিগত যে মতামত, সেইটা যখন সামনাসামনি মুখোমুখি আসে, তখন তুমি কি করো? আমি বলছি এখানে আমাদের দুটো ভাবে একটা জিনিসকে ইন্টারপ্রেট করতে হয়। একটা হচ্ছে যে সার্বিক সামাজিক ভালোর জন্য আমাদের কিছু প্রসেস রাখতে হচ্ছে, এবং লিগ্যাল সিস্টেমটা সেটাও একটা সিস্টেম, যে সিস্টেমটা আমি যে বললাম ম্যারেজ অ্যাজ অ্যান ইনস্টিটিউশন, সেটার এস্টাবলিশমেন্ট বা সাকসেসটাকে সোশ্যালি এস্টাবলিশ করার জন্য আমরা রিকনসিলিয়েশন, আমরা পরস্পরের একসঙ্গে থাকা, এই জিনিসগুলোকে প্রাধান্য দিচ্ছি। এবং তুমি জানবে যে এই রিকনসিলিয়েশন বা জজ সাহেব যে বলেন যে আপনারা একসঙ্গে পুরী ঘুরে আসুন, অনেক ক্ষেত্রে দেখা যায় যে কেস টু কেস সেটা ভ্যারি করে। যখন ছেলে মেয়ে থাকছে তখন যেহেতু একজন বাবা মা কখনো
আলাদা হতে পারেন না, স্বামী স্ত্রী আলাদা হতে পারেন, বাবা মা কিন্তু বাবা মাই থাকলেন। তারা অবস্থানগতভাবে আলাদা থাকতে পারেন, তারা মানসিকভাবে আলাদা থাকতে পারেন, শারীরিকভাবে আলাদা থাকতে পারেন, কিন্তু বাবা মার যে ভূমিকা, সেই ভূমিকা কিন্তু একটা ইউনিটকে তৈরি করে, যার জন্য আমাদের এই লিগ্যাল প্রসিডিওরগুলো। কিন্তু আমি যদি আবার আরেকটা দিক থেকে ইন্ডিভিজুয়ালিস্টিক বেনিফিট বা কমফর্টের দিক থেকে ধরি, তাহলে এই সামাজিক প্রচেষ্টার হওয়া সত্ত্বেও যদি দেখা যায় যে আমার এমনই পরিস্থিতি যে কোনো মানুষ সেই ম্যারেজ ইনস্টিটিউশনটার মধ্যে থাকলে তার সিকিউরিটি হ্যাম্পার্ড হচ্ছে, তিনি হয়তো এমন কোনো ট্রমাটিক সিচুয়েশনে বারবার পড়ছেন যেটা তার মানুষ হিসেবে পাওয়ার কথা নয়, কিংবা এমন কোনো পরিস্থিতি যে পরিস্থিতিতে তিনি মানে থাকতে পারলে তার মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা আছে। অর্থাৎ ডোমেস্টিক ভায়োলেন্স হতে পারে, নেশার কবল হতে পারে, মানে এমন অনেক অনেক আমি কেসেস একটু বিঘ্ন ঘটাই অজন্তা, কারণ হ্যাঁ। একটা টেলিফোন বেশ, রয়েছে। বেশ। আর আপনাদের, আমার দর্শক বন্ধুদের বলি, যেহেতু আজকে অজন্তা রয়েছেন, তিনি সুসম্পর্ক বিশেষজ্ঞা, আমরা লোভ নাইবা সামলালাম, মানে একটু লোভ করে সম্পর্ক নিয়েও তো আমরা কথা বলতে পারি, নাইবা হলো বিচ্ছেদ নিয়ে কথা, তাই না? কাজেই সম্পর্ক নিয়েও যদি কোনো সুলুক সন্ধান থাকে তাহলে অবশ্যই ফোন করে ফেলুন। আর ফোনটা একটু নিয়ে নি। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যালো, নমস্কার, রত্নাবলী বলছি, বলুন। হ্যাঁ, নমস্কার। আমি উত্তরবঙ্গ থেকে একটা মফস্বল শহর থেকে ফোন করছি। হ্যাঁ, হ্যাঁ, আমি ক্লাস 11-এ পড়ি। হ্যাঁ। আমার 15 বছর বয়স। তো আমার সাথে একটি ছেলের কদিন আগে রিলেশন হয়, মানে এই 1 বছর আগে। তো পাশে থেকে জানতে পারি ছেলেটা খুব অন্য ধরনের স্বভাবে এডিক্টেড। হ্যাঁ, তো আমায় সে বলে যে রিলেশন চলাকালীন নাচ করতে দেবে না, গান করতে দেবে না। আমি আবার নাচ গান নিয়ে থাকতেই ভালোবাসি বেশি। তো বিভিন্ন রকম বাধা আসার ফলে তো আমি রিলেশনটা থেকে বেরিয়ে আসি, এবং কিছুদিন আগেই সে মার্চ মাসে নাগাদ সুইসাইড অ্যাটেম্প করে। হ্যাঁ, তো ও মারা যায়। এবং এখন ব্যাপারটা হচ্ছে, আমাকে পারিপার্শ্বিক পরিবেশ থেকে চাপ প্রয়োগ করে বলা হচ্ছে যে তুমি ছিলে না কেন, যে তোমার সাথে রিলেশন ছিল, তোমারও ভালোবাসতো। কিন্তু আমার একটাই প্রশ্ন, যেটা কি ধরনের ভালোবাসা যেটা এখানে আমায় আটকে রাখে। আর আমার গান বাজনা সম্পূর্ণ কিছু বন্ধ করে দেওয়ার চলছিল প্রবণতা। তো আমি খুব মেন্টালি ডিপ্রেসড হয়ে আছি, কিছুই বুঝতে পারছি না আমি কি ঠিক করেছি কি ভুল। সেই জন্যই আপনাদের কাছে ফোন করা। না, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। অবশ্যই। সেটা হচ্ছে যে ঠিক করেছি কি ভুল, এটা কি তোমার নিজেকে নিজের কাছে প্রশ্ন, নাকি কেউ তোমাকে এটা ব্লেম করছে সামাজিকভাবে? আমার মন থেকে মনে হচ্ছে যে আমি তো ঠিকই করেছি, কারণ আমি ওগুলো ছেড়ে বাঁচতে পারবো না। বেশ। কিন্তু পারিপার্শ্বিক পরিবেশ থেকে বলছে না, তোমার জন্য একটা ছেলেটা মারা গেছে, তোমার পক্ষে মানিয়ে নিয়ে চলতে হতো। তো সেটাই বড় অসুবিধে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ তোমাকে এই প্রশ্নটা করার জন্য। এবং আমরা ঠিক সেটা নিয়ে আলোচনা করছিলাম। রত্নাবলী, এখানে আমার একটা জিনিস একটু আগে, মানে ওর উত্তরটা দেওয়ার আগে বলে দিই যে আমরা বিবাহ কথাটা যদি আমরা বাদ দিই, বিচ্ছেদ, যে কোনো সম্পর্ক, সে যদি বিবাহিত সম্পর্ক নাও হয়, সেখানেও তো ব্রেকআপ হয়ে গেলে সম্পর্ক একটা অসম্ভব সাইকোলজিক্যাল স্ট্রেস হয়, সেখান থেকে সেটাও কিন্তু বিচ্ছেদ। অবশ্যই সেটা বিচ্ছেদ। আমার বাড়িতে আমি একটা যদি আমার পাখি আছে, আমি যদি পাখিকে খুব ভালোবাসি, সে পাখিটা হয়তো একদিন মারা গেল, সেটাও বিচ্ছেদ। অবশ্যই। সুতরাং বিচ্ছেদ মানে কিন্তু শুধু বিবাহ বিচ্ছেদ নয়, যেটা আমাদের ফোনটা প্রমাণ করে দিল। এবার আমি একটু মেয়েটিকে বলি। 1 নম্বর হচ্ছে যে ভালোবাসা, এটা আমি আগেও বলেছিলাম যে ভালোবাসা হচ্ছে এমন একটা শক্তি বা একটা অনুভূতির নাম, যে অনুভূতি আমাদের মানুষ হিসেবে যে গুণগুলো আছে সেগুলোকে এক্সপ্লোর করবে। এটাই তার প্রকৃতি, এটাই তার গতি, এটাই তার সমস্ত রকমের টেন্ডেন্সি, এবং এটাই ভালোবাসা, চলন, এটাই তার ভালো। যেমন নদী, যে জল, সে স্রোত, তার সমস্ত রকম ক্যারেক্টারিস্টিক্স নিয়েই
বৈশিষ্ট্য নিয়ে সে নদী। ভালোবাসা কিন্তু এটাই। এবার ভালোবাসার মুশকিলটা হচ্ছে যে এক একজন মানুষ ভালোবাসাকে এক এক রকম ভাবে দেখে। এখন এই মেয়েটি যে আমাদের ফার্স্ট কলার, তার কাছে ভালোবাসা মানে যা, তার হয়তো সোকল্ড বন্ধুর কাছে সেটা ছিল না। যদি দুজন মানুষের ভালোবাসার ডেফিনিশন না মেলে, তাহলে সেখানে কিন্তু নতুন করে মিশ্রিত এবং একটা সাকসেসফুল ভালোবাসার সৃষ্টি হওয়া সম্ভব নয়। যদি সম্ভব না হয়, তাহলে খুব হেলদি ওয়েতে সেটাকে প্রেজেন্ট করা, খুব পোলাইট ভাবে, যে ঝগড়াঝাঁটি, ভীষণ একটা দোষারোপ ইত্যাদি করে যদি কোনো ব্রেকআপ হয়, সেটার মতন খারাপ কিন্তু কিছু হয় না। কিন্তু এই মেয়েটির ক্ষেত্রে বিষয়টা আরেকটু জটিল, কারণ ওকে, হ্যাঁ, আমি ওই জায়গাটাতে আসছি। যেহেতু তোমাকে বলবো, যেহেতু তুমি মানসিকভাবে গিল্ট ফিলিং এ ভুগছো না, সেহেতু আমার মনে হয় যে এই অপরাধ বোধহীন স্বচ্ছ একটা মনকেই ধরে রাখা দরকার, যেখানে তুমি যদি মনে করো যে আমি কোনো দোষ করিনি, আমার ওই সম্পর্কটার উপরে এতটা দায়িত্ব ছিল না যে আমি একজনের জীবন এবং মৃত্যুর সিদ্ধান্তে আমার কোনো ভূমিকা ছিল। যদি তুমি নিজে সেটা মনে করো, তাহলে তুমি সেটাতেই স্টিক করে থাকো এবং সেখানে কোনো অন্যায় নেই। যদি তোমার একদম। নিজের অপরাধ বোধ হয়, তাহলে কেন হচ্ছে সেটা নিজে অ্যানালিসিস করো। আর পাঁচজন যদি অপরাধ বোধ আমার ওপর চাপায় বা কারোর ওপর, ফিরে এলাম বিরতির পর। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ভালো আছি, ভালো থেকো। আর আজকে আমার সাথে বিশেষ অতিথি মনোবিদ অজন্তা মুখোপাধ্যায়। অজন্তা, একটা ফোন আছে, নিয়ে নিয়ে নাও। আবার আমরা ওই আলোচনায় পুরনো ফিরবো। আলোচনাটায় ফিরে একদম, আসবো। একদম। হ্যালো, হ্যালো, রত্নাবলী বলছি, বলুন। হ্যাঁ আমি বলছি যে আমার তো একবার বিয়ে হয়েছিল। হুম হুম। তখন অনেক কম বয়স আমার। তারপর আমার হাজবেন্ড লঞ্চ থেকে পড়ে গিয়ে মারা যায়। আচ্ছা। তো তারপরে আমার এতদিন বাদে আমার একটা রিলেশন, মানে সম্পর্ক হয়েছে, তার সাথে কথা বলতে বলতে তার সাথে একটা মেন্টালি অ্যাটাচমেন্ট হয়ে গেছে। এবার সে না, ছেলেটি হ্যান্ডিক্যাপড। আচ্ছা। তো সে চাকরি বাকরি করে, তবে সরকারি নয়, হুম প্রাইভেট। হুম। আমার একটা মেয়ে আছে, একটু বড়, ক্লাস 7-এ পড়ে। তো আমার দিদিরও বিয়ে হয়ে গেছে বাড়িতে, আমি একা, আমি আর মেয়ে থাকি। তো আমার দিদি এই ব্যাপারটাকে বলছে সমাজ নাকি মান সম্মান করবে না, মানে আমার মানহানি হবে, আমার বাবা মায়ের মাথা নিচু হবে, মানে আমার বাবা মাও নেই কেউ। এতখানি খারাপ, আমার খুব কষ্ট হচ্ছে, মানে আমি একটু করছি। জিজ্ঞেস করি তোমাকে বাবু, সেটা হ্যাঁ। হচ্ছে যে তোমার মেয়ে তোমার প্রথম স্বামীর সঙ্গে, মানে প্রথম স্বামীর মেয়ে, তাই তো? হ্যাঁ। তুমি এখন চাইছো যে আম, আরে দ্বিতীয়বার বিয়ে করতে, হ্যাঁ। ঠিক? এবং দ্বিতীয়বারও যাকে বিয়ে বিয়ে করবে করবে সেই সেই ছেলেটি- ভদ্রলোকেরও একটি মেয়ে আছে। না, না। তার কেউ নেই, ফ্রেশ। হ্যাঁ, তিনি বিবাহিত নন, না। তিনি অবিবাহিত। তিনি আচ্ছা। বিয়ে করতে রাজি, হ্যাঁ। তুমি বিয়ে করতে রাজি। হ্যাঁ। মেয়ে বয়স কত? মেয়ের বয়স এই 12 বছর। তার সঙ্গে কি তুমি এ ব্যাপারে কোনো কথা বলেছো? হ্যাঁ, আমার মেয়ে তার সাথে সমস্ত কিছু জানে, মেয়ের কোনো মানে আপত্তি সেই নেই। ভদ্রলোকের সঙ্গে তোমার মেয়ের সম্পর্ক ভালো, ভালো। সেখানে কোনো বাধা ভবিষ্যতে তোমার আপাতত মনে হচ্ছে না হবে, ঠিক? হ্যাঁ, আমার মেয়ের সাথে তার রিলেশন ভালো এবং আচ্ছা। সব তোমাকে কথা এখানে বলে। মানে দুটো জিনিস খুব পরিষ্কার, ডিসিশনটা। ওর একটু জিজ্ঞেস করবে তুমি যে ওর হ্যাঁ। অ্যাংজাইটিটা হ্যাঁ এক্স্যাক্টলি হ্যাঁ কোথায়? হ্যাঁ, আমি তোমাকে সেটাই জিজ্ঞেস হ্যাঁ। করছি যে দুটো জিনিস তোমাকে খুব পরিষ্কার করতে হবে, যে তোমার যে সামাজিক যে মতামতের উপর ডিপেন্ড করছে বোধহয় তোমার ডিসিশনটা। এটা তোমার কথা শুনে আমাদের মনে হচ্ছে যে দিদি বলছে কেউ আমাকে মেনে নেবে না, এটা তোমার সামাজিক একটা ওপিনিয়নের উপর তুমি ডিপেন্ডেন্ট। তোমাকে ভেবে দেখতে হবে যে তুমি কতটা ইম্পর্টেন্স দিচ্ছ সমাজ কি বলবে সেটার উপর। তোমার অবস্থানটা কি সমাজের উপর নির্ভরশীল, নাকি তোমার নিজের জীবনের আনন্দ পাওয়া এবং নিজের একটা ম্যারিটাল এস্টাবলিশমেন্টের উপর বেশি নির্ভরশীল? এটা তোমার 1 নম্বর দেখতে হবে। আর 2 নম্বর হচ্ছে, আমি একটু বলি। বলো। নিশ্চয়ই।
আমি বলছি যে সামাজিক কোনো প্রশ্নের উপর আমার কিচ্ছু যায় আসে না, বেশ। কিন্তু আমার মেয়ে তো ছোট, হ্যাঁ। আর আমার দিদিকেও খুব মানে। আচ্ছা সেই হিসেবে আমি দেখেছি যে আমার দিদির যেহেতু এটা মত নেই, ওকে নানাভাবে পাজল করে দেয় আচ্ছা আমার আচ্ছা, মেয়েকে। আচ্ছা। এবার ও, আমি ওর সাথে যখন কথা বলি, ও আমাকে বলে না মা, মাসি তো বারণ করছে, ও হ্যান্ডিক্যাপ্ট বলে, মানে অ্যাকচুয়ালি আমার দিদির কথা হ্যান্ডিক্যাপ্ট বলে হয়তো রোজগার পাতি করতে পারবে না, তোকে আচ্ছা। খাওয়াতে পারবে না, তুই তার আচ্ছা। সাথে রাস্তায় চলতে গেলে আমাদের মাথায় হেঁট হবে, এই হচ্ছে ওর ব্যাপার। এবার সেই দিক থেকে আমার মেয়ে একটু সেন্টিমেন্টাল। হুম। ওকে যদি ওইরকম ভাবে ডাউন করে, মানে ওর সামনে যদি এই হ্যান্ডিক্যাপ ব্যাপারটাকে নিয়ে বেশি তুলে ধরে, তখন ওর মনেও ও কিন্তু কনফিডেন্স পাচ্ছে না, ও হ্যাঁ, কনফিউজড হয়ে যাচ্ছে, হ্যাঁ, সেখান থেকে ও তোমার ভাবছে, সিদ্ধান্তটা নড়বড়ে হয়ে যাচ্ছে, ঠিক তো? হ্যাঁ, আচ্ছা, তোমার প্রশ্নটা এক্স্যাক্টলি কি, যে তুমি এই পরিস্থিতিতে নিজের মনটাকে কিভাবে সিদ্ধান্তে রাখবে নাকি রাখবো, আমি সিদ্ধান্ত নেবে? বুঝতে তোমার এই পারছি। প্রশ্নটা তুমি একদম পরিষ্কার করে বলো। আমার সিদ্ধান্তটা এই যে আমি কি করব, আমার কি এটা মানে সরে যাওয়া উচিত এটার থেকে, নাকি আমার রিলেশনটা বজায় রাখা উচিত হবে? সমাজের দিক থেকে বা আমার মেয়েটাকে বড় করার দিক থেকে কোনো বিপদ আসবে না তো? আচ্ছা, এখানে তোমার ওর অনেকগুলো অ্যাংজাইটির দিক আমার মনে হচ্ছে রত্নাবলী, তোমারও নিশ্চয়ই মনে হচ্ছে। আমি ওকে একটু গুছিয়ে দুটো সম্ভাব্য পরিস্থিতি বা দুটো সম্ভাব্য সমাধানের কথা বলি, আর ডিসিশন তো তোমার নিজের। সঙ্গে থাকুন, শুনতে থাকুন প্লিজ। যে কোনো সিদ্ধান্ত তার নিজের, একদম। আমরা আমরা মানে উই ক্যান সাজেস্ট, কিন্তু আমরা সিদ্ধান্ত কারোর হয়তো নিতে পারি না। সেক্ষেত্রে ওকে ডিসিশন নিতে একটা সাহায্য আমরা করতে পারি, সেটা যেটা আমি একটা সিস্টেমের কথা প্রথমে বলছিলাম, যে সাইকোলজিক্যাল কাউন্সেলিং তার এত পরিসর, এত পরিধি, যে সে কিন্তু ফ্যামিলি কাউন্সেলিং সেশন করে এই ধরনের সমস্যার একটা সহমত তৈরি করার জন্য একটা সেটআপে বসতে পারে। সুতরাং ও যদি ওর দিদি, যারা যারা ওর মত এবং মতের অন্যরকম অবস্থাতে যারা যারা রয়েছেন, যারা কিনা ওর ইম্পর্টেন্ট পারসন, তাদের নিয়ে একটা গ্রুপ কাউন্সেলিং থেরাপিতে বসতে পারে, যেখানে 12 বছরের মেয়েও থাকবে, ও থাকবে, দিদিও থাকবে, যারা ব্যাপারটার মধ্যে আছে। এইখান থেকে একটা সমাধানের জায়গাতে পৌঁছানোর একটা রাস্তা, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে সত্যি সেই ছেলেটির এস্টাবলিশমেন্টের যে খুঁটিগুলো, যেটা নিয়ে সংশয়, এবং দিদির সংশয়টাতে ও সংশয় মানে সংশয়ে এফেক্টেড হচ্ছে, তার মানে হচ্ছে ওরও মনের মধ্যে কোথাও কোথাও সংশয় আছে। আজকে আমি যদি কনফিডেন্ট হই, তাহলে তুমি যদি আমাকে বলো যে না না এটা করো না, এটা করলে খারাপ হবে, আমার কনফিডেন্সটা কিন্তু টলবে না। যদি আমারও ভেতরে ভয় কোথাও থাকে, তবেই তোমার কথায় আমার এফেক্ট হবে। সুতরাং ওর মধ্যেও কোথাও ভয় আছে যে হ্যান্ডিক্যাপ ছেলেটি কালকে এমন হবে না তো যে মেয়েকে মানুষ করতে অসুবিধা। সেখানে লজিক্যালি একেবারে সেই জায়গাগুলো দেখে নেওয়া, যে সেটা কতটা কংক্রিট। যদি কংক্রিট না মনে হয়, তাকে ডেকে কথা বলা, তার বাড়ির লোকের সঙ্গে, আমার মনে হয় পুরো ব্যাপারটা কমিউনিকেট করতে পারলেই জিনিসটা সহজ হয়ে আসবে। তো ওর যেটা হচ্ছে, ও পুরো দায়িত্বটা নিজের ওপর নিয়ে নিজের সিদ্ধান্তটা ভুল না ঠিক এটার উপরেই বেশি নির্ভর করছে। সিদ্ধান্ত নেওয়ার এখন কোনো দরকার নেই, আগে এই দুটো ওয়েতে কমিউনিকেশনটা হোক। একটা গ্রুপ কাউন্সেলিং সেশন হোক, যদি গ্রুপ কাউন্সেলিং সেশনে বাইরের কোনো মনোবিদকে মনে হয় আমি ইনভলভ করবো না, কারণ অনেক সময় এরকম হতে পারে যে আমার ফ্যামিলির ব্যাপার, আমি করবো না, তাহলে বাড়ির যারা বড় আছেন, যারা অভিজ্ঞ, এমন ঘটনা তো মানে এই প্রথম ঘটছে এমন নয়, এরকম ঘটনা ঘটছে, তো অভিজ্ঞ মানুষদের নিয়ে একটা সেশন হতে পারে। আর একটা হচ্ছে ওই ছেলেটি যে কিনা ওর দ্বিতীয় সম্পর্ক, তার সঙ্গে তার বাড়ির লোক, সে কি ভাবছে, সে যদি একটি মেয়ের দায়িত্ব নিতে পারে তার সন্তান সমেত বা চায়, তাহলে সে কিভাবে তার দায়িত্বটা পালন করবে সেটার একটা ছবি যদি আমরা আগে থেকে পেয়ে যাই, তাহলে ওর প্রশ্ন যেটা করলো যে কোনো বিপদে পড়বো না তো, এবার বিপদে পড়বো না তো তখনই মনে হবে যখন আমি আই এম নট শিওর অ্যাবাউট দ্য পসিবিলিটিস। তো এই দুটো সম্ভাব্য দিক, এই দুটো করলে অটোমেটিক্যালি সিদ্ধান্তের দিকে যেতে পারবে। সেটা যে সিদ্ধান্তই হোক, যদি ও সিদ্ধান্তটা নিজে নেয়, তাহলে সেটাই ঠিক সিদ্ধান্ত হবে। ঠিক। কিন্তু আপনারা সবাই জানেন যে আমার একটা অত্যন্ত বদ অভ্যাস আছে, আমি একটু উস্কে দিই এবং আরো আমার দর্শক বন্ধুদের আমি প্ররোচিত করি।
আমি এখানে খুব বড় করে আরো একটা জিনিস দেখতে পাচ্ছি অজন্তা, সেটা হলো যে আম মানুষের, প্রতিবন্ধী মানুষের প্রতি যে মনোভঙ্গি, এক্স্যাক্টলি। আমি এই প্রশ্নটা বড় করে আপনাদের সামনে তুলে ধরতে চাইছি, কারণ এটা শুধুমাত্র আমাদের যিনি ফোন করেছিলেন তার সমস্যা নয়, এই সমস্যা আমাদের চারিপাশে অনেকের রয়েছে। এবারে আর একটা কথা, আমার যে বন্ধু ফোন করেছিলেন তাকে বলি, হ্যান্ডিক্যাপ শব্দটা আমরা মোটেই use ব্যবহার করি করি না, কারণ তার মধ্যে এক ধরনের অবমাননা রয়েছে। সেই অবমাননা আমরা একজন মানুষকে নাই বা করলাম, আমরা বলি ডিসেবলড, এবং ডিসেবল শব্দটার মধ্যে কিন্তু সেই ধরনের অবমাননা নেই। আর যদি আপনি সক্ষম আর অক্ষমের প্রশ্ন তোলেন, তাহলে আমরা কতজন আসলেই বলুন তো ভালোবাসার দিক থেকে সক্ষম, কতজন বলুন তো আসলেই উদারতার দিক থেকে সক্ষম, কতজন আমরা পারস্পরিক বিনিময়ের দিক থেকে আমরা সক্ষম? বেশিরভাগ জায়গায় আমরা বোধহয় এই অক্ষমতা নিয়েই চলি। সুতরাং কারুর যদি একটা দৃশ্যত একটা যদি অক্ষমতা থাকে, সেটা কোনো একটা সম্পর্কের বাধা হয়ে উঠবে বলে আমরা যারা প্রতিবন্ধী মানুষদের নিয়ে কাজ করি তাদের সেটা মনে হয় না। প্রতিবন্ধকতা, যেটা তোমার কথার সূত্র ধরে একটু বলি, যে প্রতিবন্ধকতা কিন্তু আমাদের প্রত্যেকের আছে, এবং মানসিক প্রতিবন্ধকতা দেখা যায় না, তুমি যেটা বললে দৃশ্যত। সুতরাং আমরা আজকে বলি যে স্পেশালি এবল, অর্থাৎ বিশেষভাবে সক্ষম, অক্ষম নয়। সুতরাং অক্ষমতাটাকে আমরা অত বড় করে দেখব না, আমাদের যেটা দেখার সেটা হচ্ছে লজিক্যালি জিনিসটাকে ইন্টারপ্রেট করতে হবে, যে সে একজন মানুষ, সে সক্ষম কি অক্ষম, আমার কোনো সম্পর্কে দাঁড়িয়ে সেটা বিচার করার কিন্তু জায়গায় আমরা কেউ নেই। আমাদের সমস্ত সক্ষমতা সম্পর্কের গভীরতায়, ভালোবাসায়। একজন দৃষ্টিহীন মানুষও যদি ভালোবাসতে পারেন, তার সমস্ত অক্ষমতা কিন্তু সক্ষমতায় পরিবর্তিত হতে পারে। সুতরাং যে কোনো রকম প্রতিবন্ধকতা, সোকল্ড প্রতিবন্ধকতার বিরুদ্ধে যদি আমাদের প্রতিবাদ করতে হয়, তাহলে প্রতিবাদের অস্ত্রটা হবে ভালোবাসা। এবং আমি আমার এই দর্শক বন্ধুকে আমি বলবো যে আপনি আপনার মেয়েকে অন্তত এইটুকু বোঝানোর চেষ্টা করুন যে একজন মানুষ যদি অক্ষম হন, তার যদি কোনো একটা প্রতিবন্ধকতা থাকে, তাহলে কিন্তু তার পুরো জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সে যে অক্ষম তা কিন্তু নয়, একদম নয়। সেটা এক নম্বর বোঝাতে হবে। 2 নম্বর, যেটা খুব ন্যায্যতভাবে আপনার দিদি যে প্রশ্নটা তুলেছেন, সেটা হলো নিরাপত্তার প্রশ্ন। এখানে কিন্তু প্রতিবন্ধী মানুষদের আমাদের রাষ্ট্রের দিক থেকে অনেকগুলি সুবিধা রয়েছে। এক হলো প্রতিবন্ধী কার্ড আপনি পেতে পারেন, সেই কার্ড দিয়ে অনেক সুব্যবস্থা রয়েছে, এইটা একটুখানি আপনাদের জানতে হবে এবং এই কার্ডটা করিয়ে নিতে হবে। কাজেই সেখান থেকে সুরক্ষার কিন্তু একটা জায়গায় আমরা পৌঁছতে পারি। যেটা অজন্তা বললেন সেটা একটা দিক, আর এই যে প্রতিবন্ধকতাকে কি করে নিজের মধ্যে নিয়ে সেই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, সেটাও আরেকটা দিক। এবার অর্থাৎ কমিউনিকেশন করলে কিন্তু অনেক কিছু বেরিয়ে আসবে। আরেকটা জিনিস, আমি এই ফোনটা থেকে আগের ফোনের কথা একটু চলে যাই, সেটা হচ্ছে যে কোনো সম্পর্ক, আমরা সম্পর্কের মধ্যে সবচেয়ে প্রথমে যে কথাটাকে ভাবি, যে দিকটাকে ভাবি, সেটা হচ্ছে অধিকার। সম্পর্ক মানেই হচ্ছে অধিকার। আগের ফোনের মেয়েটি বলল যে আমার বয়ফ্রেন্ড হোক বা বন্ধু যেই, সে আমাকে চাইতো যে আমি নাচ গান করব না। তার মানে আমি যদি একটা সম্পর্কে যাই, আমি সঙ্গে সঙ্গে আরেকজনের জীবনকে কন্ট্রোল করার চেষ্টা করব। এটা কিন্তু একজন মানুষ হিসেবে, একজন সুসম্পর্কে ঢুকতে গেলে প্রথমেই একটা ভুল দিক
ব্যক্তিকে নির্বাচন করা হয়। অর্থাৎ আমি যদি ভাবি যে আমি অধিকার দিয়ে আরেকজন মানুষকে পাবো, সেখানে ভালোবাসার দরজাটা প্রথমেই বন্ধ হয়ে যায়। আগেও বলেছি, আবারও বলছি, ভালোবাসা আমাদের উন্মুক্ততা শেখায়। একটু আগে রত্নাবলী বললেন ভালোবাসা আমাদের উদারতা শেখায়, এবং সম্পর্কের মূল কথা হচ্ছে ভালোবাসা। আমি যাকে ভালোবাসি, আমি যদি নাচ গানকে ভালোবাসি, তার সঙ্গে আমার মানুষ আরেকজনকে ভালোবাসার কোনো বিরোধ থাকতে পারে না। অর্থাৎ ওই মেয়েটি যদি মনে করে থাকে যে আমার গুণের কিছু অংশ যদি বাদ চলে যায় জীবন থেকে, তাহলে আমি অনেক কিছু হারাবো, সে কোথাও ভুল নয়। এক। 2 নম্বর হচ্ছে যে এবার হচ্ছে দায়িত্ব। আর একটা সম্পর্কের একটা দিক হচ্ছে দায়িত্ব। দুজন মানুষ যে মুহূর্তে সম্পর্কে ঢোকে, আমাদের একটা সোকল্ড ধারণা আছে যে মেয়েরা যেহেতু তারা ন্যাচারালি ধীর স্থির, ন্যাচারালি প্রকৃতির সঙ্গে তাদের মানে সামাজিক নির্মাণ, এটা একটা সামাজিক ফ্রেম, তাদের সামাজিকভাবে ভূমিকাটাকে তৈরি করে দেওয়া হয় যে তুমি যেন ছেলেটি সে যতই পড়াশোনায় খারাপ হোক, যদি খারাপ হয়, যতই সে নেশাগ্রস্ত হোক, যতই তার মনে নেগেটিভ ধারণা থাকুক, তোমার কাজ হচ্ছে তুমি তাকে পাল্টে দেবে এবং তুমি তার সাথে তুমি তার সঙ্গে অ্যাডজাস্ট করবে এবং সমস্ত ভালো মন্দের দায়িত্ব তুমি নিজের কাঁধে তুলে নেবে। এটা কিন্তু ভাই কোনো সম্পর্কের ডেফিনিশন, সুস্থ ডেফিনিশন হতে পারে না, যে যেখানে সম্পর্ক বলতে আমরা বুঝবো যে এমন একটা অনুভূতি, যে অনুভূতির আলোয় দুটো মানুষের জীবনই আলোকিত হবে। একজনের জীবন অন্ধকার হয়ে যাবে, আর একজনের জীবন আর্টিফিশিয়ালি এনলাইটেন্ড হবে। সেখানে কিন্তু কোনো সুস্থ সম্পর্ক আলটিমেটলি মানে আসল সার্থকতার জায়গায় পৌঁছতে পারে না। তার মানে আমাদের এই উত্তরবঙ্গের বান্ধবীর ক্ষেত্রে মোদ্দা কথা হলো যে নিজেকে তুমি ডিপ্রাইভ করে কোনো ভালোবাসার দায়িত্বের মধ্যে তুমি সাফল্য খুঁজে পেতে পারবে না। এক। আরেকটা হচ্ছে যে যদি কেউ সুইসাইড করে থাকেন, সেটা যিনি হন, আমি ইন জেনারেল বলছি, যে যদি তিনি অ্যাডিক্টেড হন, এক্স্যাক্টলি কিসে অ্যাডিকশন আমরা সেটা খুব ভালো করে জানতে পারলাম না, তবু মানে ফর নলেজ আমি বলে রাখছি যে সুইসাইডাল অ্যাটিটিউড, এটা একটা অ্যাটিটিউড, এটা কিন্তু একটা বিক্ষিপ্ত ঘটনা নয় যে আমার সঙ্গে এই কাপটা আছে বলে আমি বেঁচে আছি, যদি এটা না থাকে তাহলেই আমি থাকবো না। যদি এরকম হয় তাহলে বুঝতে হবে যে আমার পার্সোনালিটির মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সি ভেতরে ভেতরে আমি অনেকবার সুইসাইড করছি। অর্থাৎ সুইসাইডের দায়িত্ব বা একজনের জীবনের দায়িত্ব, সেটা কিন্তু আরেকজন মানুষ নিতে পারে না সেইভাবে, সেই অর্থে। কাজে তিনি যদি মনে করেন সুইসাইড করে থাকেন, তার আরো অনেক লজিক্যাল কারণ থাকতে পারে, কেমিক্যাল কারণ থাকতে পারে, তার অনেক সিচুয়েশনাল কারণ থাকতে পারে। কেন একটা সম্পর্ককেই দায়ী করা হবে? তিনিও তো কোনো মায়ের সন্তান, কোনো পিতা তার সঙ্গে যুক্ত, ভাই বোন আছেন, তাহলে সেই সম্পর্কগুলোর থেকেও তো তারও কিছু পাওয়ার আছে, সেটা থেকেও তো আমরা অ্যানালাইসিস করে দেখতে পারি। এই মেয়েটিকে শুধু দোষারোপ করা হচ্ছে কেন? অর্থাৎ ও যদি এইভাবে ভেবে জিনিসটাকে একটু লজিক্যালি ভাবে, তাহলে আমার মনে হয় ও একটা রিলিফ পাবে যে না, আমাকে ব্লেম করা হলেই আমি ব্লেমড হব, এবং আমাকে গিল্ট ফিলিং ইম্পোজ করা হলেই আমি গিল্ট ফিলিং এ ভুগবো, আর ভাবতে থাকবো যে আমি কেন থাকলাম না। এইটার কিন্তু কোনো মানে বৌদ্ধিক কোনো যুক্তি নেই। একটা ফোন আছে অজন্তা। হ্যালো হ্যালো, নমস্কার, রত্নাবলী বলছি, বলুন। নমস্কার রত্নাবলী দি, আমি আপনাকে নমস্কার জানাচ্ছি, অজন্তা দিকেও আমার নমস্কার জানাচ্ছি। আমি একটা প্রবলেম নিয়ে ফোন করেছি, সেটা হচ্ছে আমার বিয়ে হয়েছে 1 বছর হয়েছে। তো গত বছর ফেব্রুয়ারি মাসে আমার বিয়ে হয়। আমি বিয়ের পরে আমার হাজবেন্ডের কিছু কিছু প্রবলেম, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়, আমার হাজবেন্ডের কিছু কিছু প্রবলেম আমি লক্ষ্য করি। তিনি খুব অ্যাডিক্টেড ছিলেন, ভীষণভাবে ড্রিঙ্ক করতেন, ড্রিঙ্ক করে তার কোনো রকম আর কি কোনো কিছুতেই হুঁশ থাকতো না। আমাদের কনজুগাল লাইফে খুব প্রবলেম ছিল, কোনোভাবেই আমি ওনাকে বোঝাতে পারতাম না যে আমি ওনার থেকে যা যা এক্সপেক্ট করছি আমি সেগুলো পাচ্ছি না। অর্থনৈতিক কোনো এক্সপেকটেশন না, যেটা মেন্টালি এক্সপেকটেশন থাকে একটা হাজবেন্ডের কাছে একটা ওয়াইফের, কোনো এক্সপেকটেশনই আমার ওর ক্ষেত্রে ছিল না। এবং বলতো যে তোমার কোনো আমার প্রতি অধিকার থাকতে পারে না এবং নেই,
যদি তুমি এরম ভাবে থাকতে পারো থাকো, যদি না থাকতে পারো তুমি যখন খুশি তখন চলে যেতে পারো, চলে যাও, বেরিয়ে যাও, তোমার খুশি। তো আমি এইভাবে দীর্ঘ 4 মাস সহ্য করেছি, বিভিন্নভাবে মেন্টাল টর্চার হয়েছি আমি আমার হাজবেন্ডের দিক থেকে। এবং আমি এই কথাগুলো আমার মানে শাশুড়ি মাকে, শ্বশুর মশাইকে, বাড়ির আরো অনেকজনকে জানিয়েছিলাম যে আমি তার কাছ থেকে তাকে বোঝাতে চাইছি, সে বুঝছে না। কনজুগাল লাইফে আমাদের একটা বিশাল ডিট্যাচমেন্ট রয়েছে, আমাদের কোনো স্বাভাবিক সম্পর্ক নেই। তো সেখানে যদি তাকে ডক্টর দেখানো হয় বা তাকে কাউন্সিলিং এ নিয়ে যাওয়া হয়, তো সেই ক্ষেত্রে আমাকে কেউ কোন রকম আমার শ্বশুরবাড়ির তরফ থেকে সাহায্য করেননি। মানে আমাকে বলা হয়েছে আমি মেন্টাল পেশেন্ট, আমি পাগল, আমি এই সমস্ত ধরনের কথাবার্তা ইচ্ছে করে বলছি। আমার বাড়িতে পরিবেশটা হচ্ছে আমার মা বাবা দুজনেই অসুস্থ, আমার ভাই ছোট। তো সেই ক্ষেত্রে আমি আমার বাবা মাকে সেই জিনিসগুলো জানাতে পারতাম না যে আমি কি কি প্রবলেম ফেস করছি। তো এই মতো অবস্থা, মানে তারপরে দীর্ঘদিন এটা আমি সহ্য করতে 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 আমি এখন মানে 21শে জুন মাসের 21 তারিখে আর কি গত বছরে আমি শ্বশুর বাড়ি ছেড়ে চলে আসতে বাধ্য হই। মানে আমাকে মারধর করা হয়েছিল পর্যন্ত, মানে মেরে ফেলবে বা আমাকে এমন একটা প্ররোচনা করা হতো যাতে আমি সুইসাইড টেন্ডেন্সিতে চলে যাই। সেগুলো আমি বলেছিলাম, আমি মানে আগে হয়তো কোনো সময় বেরিয়েও গেছিল, তাহলে কি আমি মরে যাব এরকম কিছু আপনাদের ধারণা যে আমি মরেই যাই, আমি তাহলে বাঁচবো না সুস্থভাবে, আপনারা এগুলো করছেন। তো বলেছিল যে তুই পাগল, মাথা খারাপ, তার জন্য তুই এরকম করিস, আমার ছেলে সুস্থ। কিন্তু ছেলেটি অ্যাডিক্টেড ভীষণ ভাবে, সে নর্মাল লাইফ ড্রিল করে না, সে সারাক্ষণ সে ড্রিঙ্কস করে তারপরে ঘুমিয়ে সময় কাটায়। তারপরে কি করেন জানেন, সেই হাত পোড়ায়, তারপরে সিগারেট দিয়ে দিয়ে সারা হাতে ছ্যাঁকা দেয়। এই সমস্তগুলো আমার চোখের সামনে করতো, আমার বাড়িতে এসে করতো। তো আমি ভেবেছিলাম তাকে যদি স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায়, যে কেন সে এরকম করে। তো সেই কথাটা বলার জন্য আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে টর্চার করা হয়। পরে 21শে জুনে চলে আসার পরে, আমার বাপের বাড়িতে আসার পরেও আমি তাদের সাথে যোগাযোগ রেখেছিলাম এবং তাদেরকে বলেছিলাম, আমার শ্বশুর মশাইকে বলেছিলাম, বাড়ির বড়রা গিয়ে বলেছিলেন যে আপনারা একটা মেয়ে চাইছে যখন ডাক্তার দেখাতে তাকে সুস্থ করতে, ওরা সাথে থাকুন, আমরাও আপনাদের সাথে থাকবো। তারা কোনোভাবেই রাজি হয়নি। পরের ক্ষেত্রে এটা এখন এমন জায়গায় পৌঁছেছে আমি একটা মামলা করতে বাধ্য হয়েছি। মানে তারপরের ক্ষেত্রে আমাকে পুলিশি ফোন করানো হতো, এরকম ভাবে বলা হতো যে থানা থেকেও ফোন এসছে, বলেছে যে এরকম আমি নাকি, আমার বাড়ির লোকজন নাকি তা মানে আমাকে জোর করে নিয়ে চলে এসছে, এরকম ব্যাপার। তো আমি সেই ক্ষেত্রে তারপরে আর কি থানাতে জানাই এবং একটা কিন্তু লিগ্যাল এই মুহূর্তে আপনার প্রাথমিক জিজ্ঞাসাটা কি অজন্তার কাছে? আমার প্রাথমিক জিজ্ঞাসাটা হচ্ছে, আমি এখনো ডাইভোর্সে কোনো কিছুতে যাইনি, মানে ডাইভোর্স কেসও ফাইল করিনি। তো এরপরে হয়তো আমি সেটাও করব। আমি যে একটা সুস্থ মানুষ হিসেবে, অ্যাজ এ হিউম্যান বিং, আমার হাজবেন্ডকে সুস্থ করতে চেয়েছিলাম, তারা আমাকে কোন রকম ভাবেই সাহায্য করলেন না। আমি যে এই টর্চার হলাম সেখান থেকে, তারপরে আমি খুব মানসিকভাবে বিধ্বস্ত, মানে আমি খুব নিজের প্রতি আস্থা হারিয়ে ফেলছি, কনফিডেন্স আমার ভীষণ ভাবে কমে যাচ্ছে। আমি ভাবছি যে আমি কিছুই করতে পারবো না, আমি হয়তো কিছুই পারবো না। তাদের যেহেতু একটা মানে ইকোনমিক্যাল জায়গাটাও অনেক উঁচু, তো সেক্ষেত্রে আমি হয়তো তাদের কাছে সব দিক দিয়েই হেরে যাব, আমার কোনো জায়গা থাকবে না। আর এরপরে যখন ডাইভোর্স হবে তখন হয়তো লোকে আমার দিকে তাকিয়ে কিছু বলবে যে আমি কিছু ভুল করেছি বা আমার কোনো অন্যায় ছিল, যেগুলো স্বাভাবিকভাবে হয়। কোনো চাকরি বাকরি ক্ষেত্রে আমি যেতে পারছি না, মানে আমি খুব মানসিক ভাবে। না, এখানে আমি একটু জিজ্ঞেস করব তোমাকে, তুমি চাকরি বাকরির দিকে যেতে পারছো না কেন? তোমার কি কোয়ালিফিকেশন? চাকরি বাকরির দিকে যদি যেতে যাচ্ছি, আমাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে ম্যারিড বা যখন এই সমস্ত জায়গায় যাচ্ছি, ছেড়ে দাও, তোমার কোয়ালিফিকেশনটা কি? আমার কোয়ালিফিকেশন গ্রাজুয়েট। আমি তার বিয়ের আগে চাকরিও করতাম একটা। তা তোমার মানে ফর্ম ফিল আপ করতে গেলে ম্যারিড না আনম্যারিড জিজ্ঞেস করলে তোমার নিজের কষ্ট হচ্ছে, তুমি কি সেটা বলছো? না, সেটা একটা কষ্ট হচ্ছে। তারপরে আমি যখন ম্যারেজ স্ট্যাটাসটা দেখাচ্ছি তখন বলছে যে আমাদের তো, আমি সেলস ওরিয়েন্টেড জব বা এরকম কোনো জায়গায় যদি যাচ্ছি, তো বলছে তাহলে আপনি যদি একটু নতুন ম্যারেজ বিয়ে তোমার হয়েছে, বয়স আপনি কত বলো তো? তোমার বয়স কত? আমার মানে 29+30 ধরুন। আচ্ছা আচ্ছা। ওর এক্স্যাক্টলি যে প্রশ্ন, ওর অনেকগুলো জিনিস জড়িয়ে আছে, কিন্তু এক্স্যাক্টলি আমার মনে হচ্ছে ওর কনফিডেন্স লেভেলটা যে অসুবিধা হচ্ছে সেটা, কনফিডেন্স লেভেলটা ভীষণ কমে গেছে এবং
ওর যে বাইরের দিক থেকে ওর যে একটা রিটার্ন পেয়েছে সমস্তটাই নেগেটিভ রিটার্ন, সেই রিটার্নে ওর সেলফ অ্যাসেসমেন্টটা একেবারে বেশ, নড়বড়ে হয়ে আমরা গেছে। এই সেলফ অ্যাসেসমেন্ট এবং ওর যে আত্মপ্রত্যয়ের অভাব এবং সেটাকে নিয়েও কিভাবে অতিক্রম করবে, করবে। মোকাবেলা করবে, সেইটা। সেটার উত্তর আমরা নেব অজন্তা তোমার কাছ থেকে একটা ছোট্ট বিরতির পর। যাচ্ছি একটা বিরতিতে, ফিরে আসছে এক্ষুনি, প্লিজ ছেড়ে যাবেন না। ফিরে এলাম বিরতির পর। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন ভালো আছি ভালো থেকো। আর আজকে আমার সাথে বিশেষ অতিথি মনোবিদ অজন্তা মুখোপাধ্যায়। বিরতির আগে একটা খুব হ্যাঁ, কমপ্লিকেটেড প্রশ্ন অনেকটা আমরা শুনলাম। এখানে আমি একটা জিনিস একটু বলবো, যেহেতু সম্পর্কের মানে সম্পর্কের একেবারে ভেতরের সমস্ত স্তরকে বিশ্লেষণ করাই আমার কাজ। মেয়েটিকে আমার প্রথম যেটা বলার রত্না বলি, যে আমরা সাধারণভাবে সমাজে একটা সম্পর্কের মধ্যে ঢুকতে গেলেই আগের ফোনটার পরিপ্রেক্ষিতেও দেখলাম যে সমাজ এক্সপেক্ট করছে যে একটা সম্পর্ক মানে একটা দায়িত্ব, এবং সেটা মেয়েটির দায়িত্ব ছেলেটিকে সুস্থ করে তোলার। আবার এখানে দেখলাম যে মেয়েটি নিজেই সেই রোলটার মধ্যেই ঢুকে পড়তে চাইছে, যেখানে সে মনে করছে যে এতদিনের তৈরি করা বা এতদিনের ধরে চলে আসা একজন প্রাপ্তবয়স্ক মানুষ বা একজন প্রাপ্তবয়স্ক পুরুষকে তিনি কয়েক মাসের মধ্যে সঠিক পথ দেখিয়ে তাকে সুস্থতার দিকে নিয়ে যাবেন, এবং সেটাই তার সম্পর্কের একমাত্র দায়িত্ব। এইখানটাতে আমার একটুখানি বলার আছে যে বিবাহিত সম্পর্ক, উনি বললেন অ্যারেঞ্জড ম্যারেজ, বিবাহিত সম্পর্কের মধ্যে কিন্তু যেমন আমরা চাকরি করতে গেলে একটা কন্ট্রাক্ট হয়, একটা দেওয়া নেওয়ার কিন্তু সম্পর্কের মধ্যেও থাকে। কিন্তু আমাদের সমাজে বিবাহিত সম্পর্কের মধ্যে দেখা যায় যে মহিলাদের ক্ষেত্রে শুধু দেওয়ার অংশটাই হচ্ছে, নেওয়ার হিসেবটা আমরা আর কেউ করছি না। এখানেও আমি এই আমাদের থার্ড কলারকে বলবো, সাজেস্ট করব, যে সদিচ্ছে নিয়ে আপনি এগোচ্ছিলেন, সেই সদিচ্ছে যদি কালেকটিভলি না থাকে অন্যান্য ফ্যামিলি মেম্বারসদের মধ্যে, তাহলে কিন্তু সবার জন্য যে ভালোটা আপনি করতে চাইছেন সেটা সম্ভব নয়। জাস্ট সম্ভব নয়, এটাকে ধরে নিতে হবে, এটাকে মেনে নিতে হবে। আপনার সদিচ্ছেকে সম্পূর্ণ সম্মান জানিয়ে আমি বলছি, আরো 5 জনের সহযোগিতা ছাড়া কিন্তু এটা করা যায় না। অর্থাৎ আর একটা কথা হচ্ছে যে যেখানে অনেক দিন ধরে একটা অভ্যেস চলে এসছে এবং তার বাবা মাও সেটা জানেন, সেখানে পরিবর্তনের যদি ইচ্ছেটা না থাকে তাহলে পরিবর্তনটা হবে কি করে? আমার যদি রেকটিফিকেশন বা মডিফিকেশনের ইচ্ছে না থাকে, আমি যদি মনে করি, আমি যদি এক্সপেক্ট করি যে ছেলের বউ হিসেবে যে এলো সে এই পরিস্থিতিটার মধ্যেই নিজেকে অ্যাকসেপ্ট তাকে করতেই হবে, সেটাকেই মানিয়ে নেওয়া বলে, তাহলে এর যে মানিয়ে নেওয়ার কনসেপ্ট আর ওদের যে মানিয়ে নেওয়ার কনসেপ্ট, দুটোর মধ্যে ফারাক, এবং সেই ফারাকটা এই মেয়েটিকে একটা ইনসিকিউরিটির জায়গাতে দাঁড় করিয়ে দিচ্ছে, একটা ভালনারেবল জায়গায় দাঁড় করিয়ে দিচ্ছে, যেখানে ও বলল যে মারধরও হয়েছে। কেন না, তারা চাইছেন তাদের যে কনসেপ্ট অফ অ্যাকসেপ্টেবিলিটি সেটাতেই স্টিক করে থাকতে। তাহলে সেখানে তো কোনো সুস্থ আদান প্রদানের প্ল্যাটফর্মটাই তৈরি হচ্ছে না। সেজন্য আমি ম্যারেজ থেরাপি যদি বলি, তাহলে আবার প্রি ম্যারেজ থেরাপিও একটা জায়গা। এই প্রশ্নটা থেকে এর ক্ষেত্রে তো প্রি ম্যারেজ থেরাপি আর হবে না, এর ক্ষেত্রে হবে না, কিন্তু এই প্রশ্নটা থেকে আমাদের একটা প্রি ম্যারেজ থেরাপির স্কোপের দিকেও কিন্তু আমরা একটা আলোকপাত করতে পারি, যে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে এই ধরনের সমস্যা যাতে পরবর্তীকালে না হয়, আগে থেকে এই জিনিসগুলোকে প্রি ম্যারিটাল থেরাপির সাহায্যে একটা এক্সপ্লোর করা যায়। এর ক্ষেত্রে আমার দুটো সলিউশন, একটা হচ্ছে ইমিডিয়েটলি একজন সাইকোলজিস্টের কাছে যাওয়া, সঙ্গে বড় কাউকে নিয়ে হোক, যদি মনে করে একা কনফিডেন্স পাচ্ছে না, কোনো বন্ধু, কারণ বন্ধু বান্ধবদের মধ্যে, ব্যাচমেটদের মধ্যে ওই বয়সের একটা সমমনস্কতা পাওয়া যায়, একটা সাপোর্ট পাওয়া যায়, অর্থাৎ সাপোর্ট সিস্টেমগুলোকে বাড়াতে হবে। আমি যদি মনে করি একটাই আমার সাপোর্ট সিস্টেম, সেটা যদি আমার পায়ের তলা থেকে সরে যায়, তাহলেই আমি ধসে পড়ে যাব। সেটা একটা হয় না। সেজন্য আমি ওনাকে বলবো যে
কোনো একজন সাইকোলজিস্টের কাছে যান এবং এই পরিস্থিতিটাকে অ্যানালাইজ করার চেষ্টা করুন, হুম তার সাহায্য নিয়ে যে এইবারে আপনাকে আপনার সেলফ এস্টিমটা যেটা কিনা একেবারে ভেঙে পড়েছে সেটাকে তোলার জন্য কি করা যেতে পারে। আগে নিজেকে একটা মানসিকভাবে সুস্থ জায়গায় দাঁড় করাতে হবে, তারপর কিন্তু ও যে বললেন যে আমি লিগ্যাল প্রসিডিওরে এখনো যাইনি, যাব কিনা, কি সিদ্ধান্ত নেব, আমাকে ফোনে থ্রেট করা হচ্ছে, এতগুলো জিনিস সামলাবে যে লোকটা, তার যদি মানসিক স্টেবিলিটি না থাকে সে তো অসুস্থ হয়ে পড়বেই। হুম এবং আরেকটা ভয় ওনার হচ্ছে সামাজিক মানে সোশ্যাল ফোবিয়া, অর্থাৎ সমাজ আমার ডিভোর্সি আইডেন্টিটিটাকে কিভাবে নেবে। আমি যদি আমার নিজের আইডেন্টিটিটাকে অ্যাকসেপ্ট করি তখনই আমি সমাজের সঙ্গে মোকাবিলা করতে পারবো। অর্থাৎ ওনার প্রথম দরকার সেলফ এস্টিম রিপেয়ার, কনফিডেন্স লেভেলটাকে গ্রো করানো, এবং 3 নম্বর হচ্ছে সোশ্যাল ইন্টারঅ্যাকশনের স্ট্র্যাটেজিগুলোকে ভালোভাবে বুঝে নেওয়া ফ্রম দ্য টেবিল অফ দ্য সাইকোলজিস্ট। আদারওয়াইজ একজন বিশেষজ্ঞ ছাড়া কিন্তু টুকরো পরামর্শ নিয়ে এই যুদ্ধ জেতা যাবে না। আমি তোমার সঙ্গে জাস্ট দু একটা কথা Add করবে। ওনাকে না অ্যাড ঠিক করতে চাই না, মানে তুমি যেটা বললে সামগ্রিকভাবে একদম মানে সাইকোলজিস্টের পার্সপেক্টিভ দিলে, আমি শুধু দু একটা কথা ওনাকে ইমিডিয়েট রিলিফের জন্য একটু বলতে চাই। এক নম্বর, আমার মনে হচ্ছিল যে কোথাও উনি নিজেকে তো আত্মগ্লানির মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছেন, কারণ উনি বলেছেন উনি মাকে বলতে পারছেন না, বাবাকে বলতে পারছেন না, আর ভাই ছোট। কাজে এই জায়গাটায় একটুখানি আপনাকে ভেবে দেখতে হবে যে কেন আপনি মা বাবাকে বলবেন না, কারণ এই মুহূর্তে কিন্তু মা বাবাই আপনার সবচেয়ে ভালো বন্ধু এখানে হয়ে উঠতে পারেন। আরেকটা জিনিস তোমাকে বলতেই হবে রত্নাবলী দিদি, সেটা হচ্ছে যে আমরা মহিলাদের পজিশনটা সমাজে তার মানে এমন একটা জায়গায় যেখানে আমি বলার অধিকারটুকুও হারিয়েছি। এটা যদি আমরা নিজেরা না রিপেয়ার করি সেই জায়গাটা, কোনোদিন কিন্তু সেটা আমরা ফিরে পাবো না। ঠিক, অর্থাৎ বলতে হবে, ওই যে বললাম, এমন কাউকে প্রথমে যদি মা বাবাকে বলতে অসুবিধা মনে হয়, এমন কোনো পরিস্থিতি কোনোদিন হবে না যে সবগুলো অনুকূল আমার বলার জন্য, তবে আমি সেই দিনক্ষণ দেখে বলবো। আমাকে আগে আমার ব্যাচমেট বা আমার কাছের যে তার সঙ্গে আলোচনা করে একসঙ্গে জিনিসটাকে প্লেস করা। আর আরেকটা তুমি যেটা বলছিলে সেটা বলো। হ্যাঁ, আর 2 নম্বর আমি যেটা বলছিলাম যে এখানে আমরা অনেক সময় যেটা করি যে আমরা শুধু বিবাহ বিচ্ছেদের কথাই মাথায় রেখে বিবাহ বিচ্ছেদের মামলা করতে পারি। আমি এখানে কিন্তু ইমিডিয়েটলি যেটা দেখতে পাচ্ছি যে আপনি কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে আন্ডারে আপনি একটা মামলা করতে পারেন, DAW সেটার আন্ডারে। আরেকটা আপনি মামলা করতে পারেন, সেটা হলো টর্চারের মামলা। আরেকটা মামলা আপনি করতে পারেন 498A। কাজে আপনার কাছে কিন্তু 3টে লিগ্যাল অস্ত্র রয়েছে, এবং এটার মানে এই নয় যে আপনি ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের আন্ডারে যদি মামলা করেন আপনি 498A করতে পারবেন না। কাজেই আপনি যদি কোথাও মনে করেন যে আপনার প্রতি অন্যায় হয়েছে এবং সেটা আপনি আইনিভাবে সেটার থেকে পেতে চান, উপকার বেরোতে চান, তাহলে কিন্তু আপনাকে এই 3টে এইগুলো রয়েছে। অজন্তা, এবার একটা ফোন আছে কিন্তু, চলো নিয়ে নি। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি বারাসাত থেকে ফোন করছি। আমি নামটা জানাতে চাইছি না। আসলে আমার একটা সমস্যা আছে। আমার বয়স এই মাত্র 18 বছর। তো সেখান থেকে আমাকে আমার মা বাবা চায় যে মেয়ে অনেক বড় হয়ে গেছে, মেয়েকে এবার বিয়ে দিয়ে দেওয়া উচিত। কিন্তু আমি মা বাবাকে কখনোই এটা বোঝাতে পারিনি যে আমি আরো পড়াশোনা করতে চাই। আসলে আমার ফিউচারে ল নিয়ে পড়ার প্রচন্ড ইচ্ছে, কিন্তু বাড়ি থেকে সেইটা চাইছে না। আর শুধু আজকের থেকে না, যখন আমি ক্লাস 9-এ পড়ি তখন থেকেই মা বাবা চাইছে যে আমাকে বিয়ে দিয়ে দেবে। তো আমি জানি না, মানে আমার মাকে এটা আমার একটা অদ্ভুত লাগে। আমি ছোটবেলা থেকে জেনেছি যে মা বাবা সবার বন্ধুর মতো হয়, কিন্তু আমি কখনোর জন্য সেই জিনিসটা মানে পাইনি আমার মা বাবার কাছ থেকে। আমাকে সবসময় মানে, যখন আমার একটা ছোট ভাই আছে, আমি যে ভাইকে নিয়ে হিংসে করি সেটা নয়, আমিও ভাইকে খুব ভালোবাসি, কিন্তু মানে সবসময় যেন মা এবং বাবা দুজনের হয়তো একই ঘরের মধ্যে 4 জন রয়েছি, কিন্তু যেন সবকিছু যেন ভাইকেই টেনে নিচ্ছে, সেটা মানে কষ্ট লাগে, হিংসে নয়।
তো আমাকে সবসময় যেন আমার 4টে দেওয়াল, আমার একটা ঘর, আমি সবসময় ঘরের মধ্যেই থাকি। যখন মা বাড়ি থেকে বেরোন, উনি আমাকে মানে তালা ঠালা আটকে একদম রেখে যায়। আমার যদি ঘরের মধ্যে কোনো সমস্যা হয়, আমি বেরোতে পারবো না বা কাউকে হেল্প নিতে পারবো না। তো আমার একটাই এটা ইচ্ছা কতদিন আছে ধরে চলছে এই যে তোমার সুরক্ষার ব্যবস্থাটা, তালা দেওয়ার, এটা কতদিন ধরে চলছে? এটা মানে আমি মানে আমার ভাই আজ 4 বছর মতো স্কুলে যায়, ততদিন ধরে মা যখনই বেরোয় আমাকে এরকম ভাবে তালা আটকেই বেরোয়। তুমি কখনো বলনি যে আমার এরকম তালা আটকে বেরোয়, মানে তুমি কি কখনো তোমার বন্ধু বান্ধব, তুমিও তো স্কুলে পড়ো, তো হ্যাঁ, তাদের বাড়িতেও কি এরকম ভাবে তালা আটকে বেরোনো কোথাও শুনেছো, বা অন্যরাও কি এরকম তালা বন্ধ থাকতে অভ্যস্ত? না, আমাকে রেখে যায় জানি না আমার মায়ের কিসের ভয় সেটা আমি জানি না, আমাকে এইভাবে রেখে যায়, বন্ধুরা হাসে, কিন্তু আমি কখনো এটা নিয়ে মানে মন খারাপ করি না। আমি একটা জিনিস ভাবি যে হয়তো মা বাবা যেটা করে ভালোর জন্য, কিন্তু সত্যি বলতে ছোটবেলা থেকে আমি কখনো মানে এটাও জানি না যে খেলার মাঠ কি জিনিস হয়, দুজনের সঙ্গে কথা বলা কি। আমি ছোট থেকে বেঙ্গলি মিডিয়াম স্কুলে পড়ে এসেছি। রিসেন্টলি আমাকে মাধ্যমিক পাস করার পরে মা বাবা জানি না কি হলো আমাকে ইংলিশ মিডিয়াম স্কুলে দেয়া হলো। তো আমি আচ্ছা। প্রথমেই বলেছিলাম যে আমি পারবো না, আমার প্রচন্ড অসুবিধা হবে, কিন্তু সেটা মা বাবা বলে সবাই পারে, তুই পারবি না কেন? আমি বলেছিলাম যে ওরা সবাই ছোট থেকে পড়ছে, আমি একটা সামান্য বেঙ্গলি মিডিয়াম থেকে কি করে এত উঁচু ক্লাসে গিয়ে কিভাবে পড়বো? তারপরেও আমাকে জোর করে ভর্তি করা হয়েছে। আমি আমার যতটুকু সাধ্যমতো চেষ্টা করছি, কিন্তু আমি আমার মা বাবাকে খুশি করতে পারছি না। আমি ডান্স করি, আমার বয়সটা ছোট, কিন্তু আমি বাড়িতে নাচ শেখাই ছোট ছোট বাচ্চাদের, নিচে অর্কেস্ট্রার সঙ্গে পারফর্মও করি বাইরে। আমার প্রচুর প্রাইজও আছে বাড়িতে, কিন্তু তারপরেও আমাকে প্রতিটা কথায় আমার মা আমাকে কথা শোনাবে যে তোর থেকে কিছু হয় না, আমার পয়সা বেকার। তো আমি মানে যখন ছোট ছিলাম মাকে একজন সাইকিয়াট্রিস্টের আন্ডারে রাখা হয়েছিল। তো মা জানি না হঠাৎ করে কেন ট্রিটমেন্ট বন্ধ করে দিলেন, তো কোনো ট্রিটমেন্ট করার না। কিন্তু এটা কি মা সেই সমস্যার থেকে আমার সঙ্গে করে নাকি অন্য কোনো কারণ সেটা আমি জানি না। আর ইংলিশ মিডিয়াম স্কুলের স্টুডেন্টরা যেরকম, আমি ওদের সঙ্গে তাল মেলাতে পারি না। ওরা একরকম ভাবে ওদের লাইফটাকে লিড করে, আমার জীবনটা অন্যরকম। আমি একদমই মানে শান্তশিষ্ট, অত মানে ঝুট ঝামেলা আমার হয় না। তো ওদের সঙ্গে যখন তাল মেলাতে পারি না, তো নর্মালি ওদের সঙ্গে আমার দূরত্ব বেড়ে যায়। আমি স্কুলে গিয়ে আমাকে চুপচাপ থাকতে হয়, বাড়িতেও চুপচাপ। আমি যদি সামান্য আমার ঘরের জানলাটা একটু খুলি, আমার মা বলবে কি দরকার জানলা খোলার, কে আসবে তোর জন্য? মাকে বোঝাই বেশ। সবসময়ের জন্য, কিন্তু মা বুঝতে চায় না। তুমি শুনতে থাকো, সঙ্গে থাকো, অজন্তা দি তোমার উত্তর কোনো দিচ্ছেন। প্রশ্ন স্পেসিফিক আছে? আর তোমাকে যদি আমি কাছে পেতাম, তোমাকে আমি জড়িয়ে ধরতাম। তোমার কোনো আহ, আমার মনে হয় ওর অনেকগুলো প্রশ্ন রয়েছে। উম, আম, না, ও সত্যি ঠিক- ও তোমাকে ঠিক- জড়িয়ে ধরতাম, উম, আমি আদর করতাম অনেক। আচ্ছা, ওকে একটুখানি প্রথমেই যেটা ওর কথা শুনতে শুনতে মানে চোখে জল চলে আসার মতো ঘটনা, খেলার মাঠ দেখিনি। আম, 3টে জিনিস আমার মনে হচ্ছিল। এই ধরনের প্রশ্ন আমাদের অনেক অনেক মেয়ে এটাতে মানে ভিক্টিমাইজড। এরকম আমার 3টে পয়েন্ট এখানে আমি খুঁজে পেলাম। এক হচ্ছে সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট চলতে চলতে যে কোনো মানুষের যদি ডাক্তারের মতের তোয়াক্কা না করে সেটা বন্ধ করা হয়, সেটা কিন্তু কোনো অপরাধের থেকে কম নয়। হুম সুতরাং যে বা যারা এই ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, তারা নিজে অ্যাসেসমেন্ট করে যে আমি এখন ভালো আছি, আমি ওষুধ বন্ধ করে দিলাম, এটা প্লিজ করবেন না। কারণ সম্পর্কগুলো ভীষণভাবে অ্যাফেক্টেড হয়। এটা করবেন না, এটা একটা জেনারেল অনুরোধ। হুম এক। 2 নম্বর হচ্ছে যে জেন্ডার ডিসক্রিমিনেশনের যে পুরো ব্যাপারটা, এটা লিঙ্গ বৈষম্য। লিঙ্গ বৈষম্য ভীষণভাবে ফুটে উঠলো এখানে। সলিউশন বলতে আমি দুটো কথা মেয়েটিকে বলবো। 1 নম্বর, যে ও যেহেতু গান নাচ করে, ও যেহেতু স্বাভাবিক সুস্থ একটা গাছ যেরকম সবুজ হয়ে চারপাশে ডালপালা মেলে বেড়ে ওঠে, সেরকম ভাবে বেড়ে ওঠার সমস্ত সম্ভাবনাও রয়েছে, সেহেতু ওকে আরো বেশি ক্রিয়েটিভিটির মধ্যে যেতে হবে। যদি সেই ক্রিয়েটিভিটি লেখালেখি হয়, যদি সেই ক্রিয়েটিভিটি ছবি আঁকা হয়, সে মানে সেটা যেন সে এক্সপ্লোর করে। 1। 2 নম্বর, ও যখন বাচ্চাদের নাচ শেখাচ্ছে বললো, সেই জায়গাটাকে, সেই রোল অফ আ ডান্স টিচার, সেই আইডেন্টিটিটাকে ওর মধ্যে আরো বেশি করে বপন করতে হবে, যাতে ওর পার্সোনালিটিটা এইভাবে ক্রিপলড না হয়ে যায়। 3 নম্বর হচ্ছে যে যদি সম্ভব হয়
যদি সম্ভব হয় তাহলে একটা ফ্যামিলি কাউন্সেলিং সেশনের ব্যবস্থা করা পুরো পরিবারটার জন্য, অর্থাৎ বাবাকে এর মধ্যে ইনভলভ করা, তাকে এই পুরো সিস্টেমটাতে যে মেয়েটি ভীষণভাবে তার বিকাশ, তার বৃদ্ধি, তার পার্সোনালিটির যে বিভিন্ন ডাইমেনশন ব্যাহত হচ্ছে, এটা তাকে বোঝানো। আর একটা কথা, আর একটা জিনিস, আর একটা পয়েন্ট আমার মনে হলো যে সিদ্ধান্ত নেওয়ার সময় যে কোনো, যে বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে অ্যাডমিশন, যে কোনো সিদ্ধান্ত, সেটা ছেলে মেয়ে ডাক্তারি পড়বে না ইঞ্জিনিয়ারিং পড়বে থেকে বিয়ে হবে কি না হবে, যে কোনো সিদ্ধান্তে আমাদের প্রত্যেকের 18 বছর বয়সের পর স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। তুমি একটু আগে অধিকারের কথা বলছিলে, আমাদের অধিকার আছে এক। আর 2 নম্বর হচ্ছে 18 বছরের আগে বাবা মায়ের অধিকার নেই চাপিয়ে দেওয়ার। সুতরাং অধিকার আমাদের সবসময় আছে, সেটা যেন আমরা কখনো ভুলে না যাই, সে বয়স যত কমই হোক, পরিস্থিতি যত অবস্ট্রাক্টেডই হোক। হ্যাঁ বলো। হ্যাঁ, এই এখন এখানে এই মেয়েটির যে অবস্থা, মানসিক অবস্থা, সেটাকে আপলিফট করার একটাই উপায় ওর ক্রিয়েটিভিটিকে এক্সপ্লোর করা ইমিডিয়েটলি। এক। 2 নম্বর হচ্ছে যে ওর মধ্যে একটা কমপ্লেক্স তৈরি হয়েছে, বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়াম, সেখানে আমি কারোর সঙ্গে মিশতে পারি না, ওর ভীষণ রকম ভাবে সোশ্যালাইজ করা দরকার। সমস্ত কমপ্লেক্স ভুলে গিয়ে, সমস্ত ইনহিবিশন ভুলে গিয়ে, যেখানে ও মনে করবে যে আমি মনের মতন বন্ধু পাচ্ছি, বা মনটাকে খোলা, অ্যাটলিস্ট আমরা যদি জানলাটা খুলি তবে হাওয়াটা ভেতরে আসবে। সেই সোশ্যালাইজেশনটা কিন্তু ওকে ভীষণভাবে করতে হবে, তা নইলে এই জায়গা থেকে ওর বদ্ধতা কখনোই কাটবে না। আমার শুধু দুটো মন্তব্য রয়েছে। একটা মন্তব্য হলো যে তুমি চমৎকার গুছিয়ে বাংলা বলো, সেটাই কিন্তু তোমার পুঁজি, তুমি সেটা নিয়ে গর্ব অনুভব করো প্লিজ, কারণ আজকাল পুরো বাক্য কেউ বাংলায় বলে না। তুমি গুছিয়ে বলতে পেরেছো, তোমার এই শব্দ ভান্ডারে আমি অন্তত ব্যক্তিগতভাবে খুব মুগ্ধ, তুমি সেটা চর্চা করো। 2 নম্বর, মা এবং বাবাকে কখনো তুমি মনে করিয়ে দিও যে এই যে তোমাকে তালা আটকে চলে যান, বাড়িতে যদি কখনো কোনো বিপদ হয়, কোনো শর্ট সার্কিট হয়, কোনো জায়গা থেকে যদি আগুন লাগে, তাহলে কিন্তু তোমার বেরুবার আর কোনো উপায় থাকবে না। আমি তোমার বাবা মার সঙ্গে কথা বলতে যদি পারতাম, আমি সোজাসুজি বলতাম তাদেরকে, যেহেতু তাদের পাচ্ছি না, তাই তোমার মাধ্যমে তাদেরকে বলছি, এবং অন্য মা বাবাদেরও বলছি যে এটা কিন্তু একটা ভয়ানক সমস্যার দিকে এগিয়ে নিয়ে যায়, এবং তখন কিন্তু আমাদের আস্ফালন করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। খুব দামি কথা যে তালা আটকে যাওয়ার একটা অসম্ভব বিপদের সম্ভাবনা আছে, সুতরাং এটা আমি যদি ভালো করতে গিয়ে মন্দ হয়, সেটা একটা ভেবে দেখা। আসলে এটা বোধহয় আগলানো নয়, জানেন, এটাকেও আমাদের প্রশ্ন করতে হবে, এটাকে ডেফিনেটলি প্রশ্ন করতে হবে, কিন্তু আমাদের নিতে হবে একটা ব্রেক। ফিরে আসছি এক্ষুনি। ছোট্ট বিচ্ছেদের পর বিচ্ছেদ বিষয় নিয়ে ফিরে এলাম ভালো আছি ভালো থেকোতে। আজকে আমার বিশেষ অতিথি অজন্তা মুখোপাধ্যায়। অজন্তা, একটা ফোন আছে। আচ্ছা, তুমি বেশ গুছিয়ে এগিয়ে এসে বসছিলে, ফোনটা নিয়ে নি, কারণ এটা ইম্পর্টেন্ট। হ্যালো। হ্যালো, নমস্কার। নমস্কার, রত্নাবলী বলছি, বলুন। হ্যাঁ, নমস্কার আপনাদের দুজনকে। হ্যাঁ, আপনাদের অনুষ্ঠান ভীষণ ভালো লাগে। আচ্ছা, আমি যেটা জানতে চাইছি অজন্তাদির কাছে, যে আমার এবং আমার হাজবেন্ডের রিলেশন না দিনকে দিন ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, তো সেইটাই। আপনার বয়সটা বলুন। আমার বয়স হচ্ছে ফ্যামিলি স্ট্রাকচারটা বলুন। 52। আর বাড়িতে সন্তান? হ্যাঁ, আমার 2 সন্তান। আচ্ছা, এবার বলুন আপনার, মানে একটু খুলে বলুন যে কিভাবে আপনার মনে হচ্ছে, কেন আপনার মনে হচ্ছে যে মানে প্রচন্ড মিসবিহেভ করে আমার সাথে, এবং মানে আমি যে একটা মানুষ সেটা তো মনেই করে না, সব সময় উঠতে বসতে আমাকে খোঁটা, মানে ভাবা যায় না। এটা কি আগে কখনো ছিল না? এটা কি একেবারে হঠাৎ করে হচ্ছে? মানে অনেক কম ছিল,
যত বয়স বাড়ছে তত যেন জিনিসগুলো বাড়ছে। কোনো স্পেসিফিক ইস্যু আছে, মানে সংসারের মধ্যে তো এমন কিছু থাকে যে একটা বিশেষ কোনো ঘটনা না নিয়ে না না, হয়তো? কোনো পার্টিকুলার কোনো বিষয় নিয়ে নয়, আচ্ছা মানে যে কোনো কারণেই আর কি। মানে আমি আচ্ছা। একটা কথা বললেই সেটার এমন ভাবে রিয়াক্ট করে, এমন ভাবে উত্তর দেয় যে ভাবা যায় না। আচ্ছা, এবং ওনার গায়ে ওনার মানে পার্সোনালিটির মধ্যে এই যে ট্রেটটা ছাড়া, এই যে দিকটা, এটা ছাড়া কি আপনার আর কোনো পরিবর্তন আপনার চোখে পড়ছে, যে অন্য কিছু একটা হঠাৎ চেঞ্জ, একটা ড্রাস্টিক চেঞ্জ? হঠাৎ চেঞ্জ বলতে উনি ধরুন মানে কিরম বলবো, বাইরে কিছুদিন থাকতেন, হ্যাঁ আচ্ছা হ্যাঁ, তো ওই যখনই বাড়ি আসতেন তখনই এরকম করতেন। এখন ধরুন বছর খানিক ধরে উনি এখানেই আছেন, একসাথেই আর কি আমরা। আচ্ছা। তো তারপর থেকে যেন জিনিসটা অনেক বেড়ে গেছে, মানে আমাকে সহ্যই করতে পারেন না কিছু। ছেলে মেয়েরা কি আপনার সঙ্গেই থাকে নাকি তারা হ্যাঁ পড়াশোনা? হ্যাঁ, না তারা আমার সঙ্গেই ছিল, তারা এখন বাইরে পড়াশোনা করছে আর কি। তারা কেউ আপনার সঙ্গে এখন নেই? না না না। ছেলে মেয়েদের সঙ্গে আপনার কমিউনিকেশন কিরকম? আমার ভীষণ ভালো, ও আমার হাজবেন্ডের সাথে একদম ভালো না। মানে বাবা হিসেবে তিনিও খুব একটা না, না, জনপ্রিয় নন না, সন্তানের, বাবা দুই হিসেবে, সন্তানের ছেলে কাছে? হিসেবে কোনো হিসেবেই নয়। আচ্ছা, তার মানে ওনার বয়স কত, স্বামীর 52, বয়স কত? না, স্বামীর স্বামীর বয়স বয়স 61। 61। রিটায়ার করেছেন কি হ্যাঁ সদ্য? হ্যাঁ 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 রিটায়ারমেন্টের আগে থেকে কি এই ধরনের হ্যাঁ টেনশন হ্যাঁ, বা আগের একটা আপনার থেকে, সঙ্গে হ্যাঁ আগের থেকে, এবং পরে আরো বেড়ে গেছে সেটা। বেড়ে গেছে কিন্তু সেটা? কিন্তু উনি মানে কি বলবো, মানে ঘরে থাকেন না উনি, আছেন, অ্যাটাচ আছেন। মানে অন্য কোনো কাজে হ্যাঁ, সঙ্গে হ্যাঁ, যুক্ত করেছেন হুম, নিজেকে? হুম, হুম। আচ্ছা, এবার আপনার প্রশ্নটা কি, যে আপনি কিভাবে অ্যাডজাস্ট আমি করবেন না কিভাবে, এটা? হ্যাঁ হ্যাঁ, কিভাবে বিয়ে করব, এবং মানে যদি আপনার কাছে যেতে চাই মানে কিভাবে কমিউনিকেশন করব। অজন্তার ফোন আচ্ছা, নাম্বার আচ্ছা। তারা টিভি দপ্তরে রয়েছে, আপনি অনুষ্ঠানের পরে ফোন করে জেনে নেবেন। সেটা একটা দিক। আর আপনার অ্যাডজাস্টমেন্টের দিকটা আমি বলছি যে একটুখানি অ্যানালিসিস করে দিই। সেটা হচ্ছে, যখন একজন মানুষ দেখা যায় যে তাকে কেন্দ্র করে যারা রয়েছেন তাদের সবার সঙ্গেই সম্পর্ক থেকে তিনি ভালো কিছু পাচ্ছেন না বা ভালো কিছু দিতে পাচ্ছেন না, দেওয়া নেওয়া কোনোটাই ভালো হচ্ছে না, তখন বুঝতে হবে যে সেই মানুষের ব্যক্তিত্বের গঠনের মধ্যেই সম্পর্কটার তৈরি বা মেনটেনেন্সের জায়গাগুলো ডেভেলপ করেনি। উনি বললেন ভালো সন্তান নন, ভালো বাবা নন, ভালো স্বামী নন। ঠিক এক। 2 নম্বর হচ্ছে, পুরুষ মানুষের ক্ষেত্রে রিটায়ারমেন্টের আগে একটা ভীষণ রকম ইনসিকিউরিটি কাজ করে, এবং অনেক সময় দেখা যায় যে যে সম্পর্কগুলোকে ঘিরে এতদিন তার একটা আইডেন্টিটি তৈরি হয়েছে, সেই আইডেন্টিটি অর্থাৎ ফ্যামিলি ম্যান হিসেবে আইডেন্টিটির থেকে তার প্রফেশনাল আইডেন্টিটিটা অনেক বেশি প্রিয়, সেখানে অনেক বেশি তিনি কমফোর্টেবল ফিল করেছেন। এখন যেহেতু প্রফেশনাল আইডেন্টিটিটা থাকছে না, সেহেতু ফ্যামিলি আইডেন্টিটির একেবারে মুখোমুখি পড়ে যাচ্ছেন মানুষটি, এবং যেহেতু মুখোমুখি পড়াটা তার কোনোদিন খুব একটা অভ্যেস নেই এবং কমফোর্টেবলও নন, এবং কোথাও একটা ভয় হচ্ছে যে আমাকে হয়তো ক্রিটিসাইজড হতে হবে, এই ক্রিটিসাইজড হতে হবে ভেবে মানুষ অনেক সময় ওভার ডিফেন্সিভ রিঅ্যাক্ট করে, যে আমাকে কেউ মারবে আমি তাকে আগে মেরে দিই। তাহলে আসলে এটা কিন্তু একটা ভয়েরই একটা রূপ, ভয়। এবং আমি আমার কোথাও শুনতে শুনতে অজন্তা এটাও মনে হচ্ছিল যে কিছু কিছু ব্যক্তিত্ব থাকে যারা ভীষণ হোস্টাইল, কোনো তাদের কারণ reaction pattern-এ- ছাড়াই ভীষণ হোস্টাইল, রিঅ্যাকশন প্যাটার্নে হস্টিলিটিটা বেশি। হ্যাঁ, এখন মানে উনি কি করবেন? ওনার প্রথম যেটা কাজ সেটা হচ্ছে যে এত বেশি ইম্পর্টেন্স ওই মানুষটির রিঅ্যাকশনের উপরে না দেওয়া। কি করে হবে অজন্তা? না, এটা কি করে হবে আমি ভীষণ বলছি। কঠিন। হ্যাঁ, এটা কঠিন, কিন্তু এটা আমাদের করতে হয়। আচ্ছা। এটা আমরা, আচ্ছা না, এটা তো আমরা সবাই জানি যে না। হস্টাইল রিঅ্যাকশন যখন আসে তখন সেখান থেকে ছেড়ে বেরিয়ে যাওয়া তো সম্ভব নয়। সেখানে কি করতে হবে, ওনার যে সাপোর্ট সিস্টেম গুলো বাড়াতে হবে। ওনার সাপোর্ট সিস্টেম কি? ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, বাড়ির লোকেদের সঙ্গে কমিউনিকেশন, এবং এই যে উনি আজকে ফোনটা করে আমাদের বললেন, এই কথাগুলোই যদি অন্য ফ্যামিলি মেম্বারসদের সঙ্গে উনি শেয়ার করতে থাকেন, তাহলে কিন্তু যেটা সুবিধা হবে, ওনার একটা ভেন্টিলেশন হবে যে আমার কিছু বলার লোক আছে, আমি একা একা সাফার করছি না। আর একটা দিক হচ্ছে যে যার সম্বন্ধে বলা হচ্ছে তিনিও একটা সামাজিক একটা সোশ্যাল চেক তারও হবে, যে এ তো মুখ বুজে সহ্য করছে না,
তাহলে আমার ইমেজ হয়তো আরো খারাপ হয়ে যাবে। এটা একটা দিক। আর আরেকটা দিক হচ্ছে যে ছেলে মেয়ের সঙ্গে এটা ডিসকাস করা যে এরকম একটা পরিস্থিতির মধ্যে আমি আছি, সুতরাং আমার তোমাদের সাপোর্ট আরো বেশি করে দরকার। সেই সাপোর্টটা যদি উনি পান তাহলে কিন্তু ওনার মধ্যে ওটাকে ইগনোর করার, ওটাকে ইম্পর্টেন্স কম দেওয়ার একটা প্রবণতা তৈরি হবে। বেশ, আমি একটা, যেহেতু তুমি না, রিলেশনশিপ তুমি কি থেরাপিস্ট, সেটা- আমি তোমাকে একটা প্রশ্ন করছি। সেটা হলো যে আমরা জানি না যে উনি যে বাড়িটায় থাকেন সেই বাড়িটার স্পেস কতখানি। আমি খুব বাস্তব জায়গা থেকে একটা প্রশ্ন তোমায় করার চেষ্টা করছি। সেটা হলো যে আমি জানি, আমি যার সঙ্গে ঘর করি তিনি অত্যন্ত ক্রিটিক্যাল একজন মানুষ। তিনি কথায় কথায় আমাকে ক্রিটিসাইজ করেন এবং তিনি কথায় কথায় ভীষণ হস্টাইল হয়ে যান। ঠিক আছে, আমি জানি আমার ছেলে মেয়েরা আমাকে সাপোর্ট করে, আমি জানি আমার শাশুড়ি মা শ্বশুর মশাই সাপোর্ট করেন। এক্ষেত্রে কি একটা স্ট্র্যাটেজি হতে পারে যে আমি নিজেকে সেই মানুষটির কাছ থেকে একটু আইসোলেট করে নিলাম, উনি এসেছেন বাড়িতে, চাটা যা দেওয়ার দিয়ে আমি আমার কাজে চলে গেলাম। এই আইসোলেশন, ফিজিক্যাল আইসোলেশনটা কি সম্ভব? অ্যাজ আ ফিজিক্যাল আইসোলেশনটা তখনই সম্ভব যখন সেটা মানুষটি চাইবেন, মানে যিনি ফোন করেছেন কলার, তিনি যদি চান যে ফিজিক্যাল আইসোলেশন, কিন্তু ফিজিক্যাল আইসোলেশনটা তখনই সাকসেসফুল হবে রত্নাবলীদি যখন মেন্টাল আইসোলেশনটা সম্ভব। যদি আমি পাশের ঘরে থেকেও সমানে ভেবে যাই যে ওনার কি রিয়াকশন হচ্ছে, এই বোধহয় উনি আমার ঘরে ঢুকে এসে ক্রিটিসাইজ করবেন, তাহলে কিন্তু সেটার একটা নেগেটিভ এফেক্ট বেশি পড়বে। আমার মনে হয় যে আজকের শোয়ের এটা অসাধারণ একটা ইনসাইট। তার মানে তুমি বলছো যে আমাদের যে কোনো বিচ্ছেদে যদি আসলেই ভালো থাকতে হয়, তার প্রথম টিপই হলো যে আমাদের মানে বৌদ্ধিকগত জায়গা থেকে নয়, অনুভূতিগত জায়গা থেকে, আবেগগত জায়গা থেকে আসলেই ছেদটা টানতে হবে। এবং লাস্ট দর্শক বন্ধুর ক্ষেত্রে যেটা অজন্তা সম্ভবত বলতে চাইছেন সেটা হলো যে অনুভূতিগত স্তরে যদি আমরা ছেদ না টানতে পারি তাহলে কিন্তু বারবার কিন্তু আমি দূরে থেকেও সারাক্ষণ ওই কথাই ভেবে যাব, কষ্ট হবে আমার। এবং আজকে সকালবেলা যদি তিনি আমাকে ক্রিটিসাইজ করে বেরিয়ে যান, আমার 24টা ঘন্টা কিন্তু আমাকে সেইটাই, ওই ক্রিটিসিজমটা আমার 24 গুণ হয়ে আমাকে কষ্ট দিতে পারে যদি আমি সাইকোলজিক্যালি ডিট্যাচড না হই। তার মানে যদি ইগনোর করতে হয় একটা বিষয়, তুমি যেটা বলছিলে ওনাকে ইগনোর করতে হয়, তাহলে তার তিনটে কন্ডিশন। একটা হচ্ছে নিজের পরিস্থিতির উপরে পুরোপুরি নির্ভর না করে নিজের ভেতরের যে শক্তি অর্থাৎ কনফিডেন্স, সেলফ এস্টিম, এটাকে আগে বাড়াতে হবে। বেশ, আমরা সরি, হ্যাঁ তুমি শেষ করে নাও, সময় কমে আসছে। একটা প্রশ্ন আছে আমার। 2 নম্বর হচ্ছে যে ইগনোর করা মানে কিন্তু একটা নেগেটিভ ইমেজ বা নেগেটিভ ইমেজ কথাটা নয়, একটা নেগেটিভ ভাবমূর্তিও বলতে চাইছি না, বলতে চাইছি যে একটা নেগেটিভ অনুভূতি নিজের মধ্যে লালন না করা। ইগনোর করা মানে আমি তার উপর রাগ করে, তার উপর ঘৃণা করে নয়, আমি শুধু তাকে তার জায়গাটাতে ছেড়ে দিচ্ছি, আমি আমার স্পেসটাকে এনজয় করব বলে। এটাকেই আমি ইগনোরেন্স বলছি। ইগনোর মানে করা মানে কিন্তু আমি ঔদ্ধত্য দেখানো বা তাকে সরাসরি ঘৃণা প্রকাশ করা, কারণ ঘৃণা বা ক্রিটিসিজম তুমি যেটা বললে হস্টিলিটি একটা ইজ আ ফর্ম অফ হেট। এবার সেই হেট্রেটটা যদি আমার মধ্যেও জেনারেটেড হয় তাহলে আমার সম্পর্কের ভালোটা তো কোথাও রইল না। কোথাও বোধহয় আবারও তুমি বলছো একটা অনুভূতিহীন অবস্থা তৈরি করা, যেখানে ঘৃণাও থাকবে না, ভালোবাসাও থাকবে না, কিছুই থাকবে না। কিন্তু অনুভূতির মধ্যে যেটার প্রাধান্য থাকবে সেটা হচ্ছে আমির নিজের সত্তাকে ভালোবাসা, তাকে সম্মান করা। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে অন্য যেসব সম্পর্কগুলো থেকে আমি ভালো পজিটিভ এনার্জি পেতে পারি সেগুলোর সঙ্গে ক্রমাগত যোগাযোগ এবং সময়টাকে বাড়ানো। এইটা তিনটে স্ট্র্যাটেজি। আর একটা ছোট্ট স্ট্র্যাটেজি ওনার জন্য বলে দিই, সেটা হচ্ছে অ্যাট দ্য এজ অফ 52
বা 51, যেখানে ছেলেমেয়েরা বাইরে, স্বামী কোনো একটা কাজের সূত্রে বাইরে থাকেন, উনি কিন্তু কোনো সংস্থার সঙ্গে ভলেন্টারিলি যুক্ত হতে পারেন, কোনো সামাজিক কাজ করতে পারেন, যাতে ওনার সময়টা উপযোগীভাবে কাটবে। উনি নিজে মনে করবেন যে হ্যাঁ, আমার এতদিন পরে ছেলে মেয়ে মানুষ করা বা স্বামীকে দেখাশোনা করা ছাড়াও আর একটা আইডেন্টিটি আছে। আপনি একদম। ইগনোর করাটাকে অনেক মানে স্পন্টেনিয়াসলি আর- স্মুথলি করে বেরিয়ে যেতে পারবেন। আর আড্ডা কিছু মনে দিন, হবে না। আড্ডা বন্ধুদের একদম, সঙ্গে একদম। আড্ডা দিন, পাড়ায় আড্ডা দিতে বেরিয়ে যান। আমরা আজকাল আড্ডাটা একদম ভুলে গেছি আর সবাই ভীষণ গম্ভীর হয়ে গেছি, তাই না অজন্তা? একদম, একদম। আচ্ছা, সময়ের একদম মানে আমাদের শেষে। সময় কমে এসছে। আমি শুধু একটা প্রশ্ন তোমায় করতে চাই। সেই প্রশ্নটা আমি যেহেতু দর্শকদের প্রতিনিধিত্ব করি, করো। অনেক সময় যেটা হয় যে অনেক পুরুষ মানুষ ডিভোর্স বেশি করে চান, তার কারণ ধরো ওনার স্ত্রীকে পছন্দ না, জাস্ট লাইক দ্যাট, আমার স্ত্রীকে পছন্দ না, আমি ডিভোর্স চাই, চাইছি। আমি একটা অন্য সম্পর্কে জড়িয়ে আছি, আমি ডিভোর্স চাইছি, ঠিক, আমার কোথাও মনে হচ্ছে আমার স্ত্রী কোট আনকোট একটু পাগলাটে, আমি ডিভোর্স চাইছি। সেই ক্ষেত্রে অ্যাজ এ থেরাপিস্ট তুমি কি বলো? এইটা একটা উত্তর দেবে, সময় শেষ। এবং 3টে টিপ যে আমরা কি করে রিলেশনশিপে মানে ডিভোর্সের থাকবো। মুখোমুখি যারা, তারা কি করে ভালো থাকবো। তুমি যে প্রথম প্রশ্নটা করলে, সেটা উত্তরটা নিশ্চয়ই হবে সেই মহিলার দিকে, তাই তো? মানে আমি জানি না, আমি যিনি তোমায় পুরুষ- জিজ্ঞেস করছি। যিনি ধরো পুরুষ- পুরুষ মানুষই তোমার কাছে এসছেন যে বেশ, ডক্টর মুখার্জি, আমি আপনার কাছে এসেছি, আমি ডিভোর্স divorce চাই, এই আমার পছন্দ। স্ত্রী। হুম, তখন হুম। তুমি কি করবে? তুমি কার এজেন্ট হয়ে কাজ করবে? না, এখানে সিদ্ধান্ত সম্পূর্ণ একজন মানুষের ব্যক্তি নির্ভর সিদ্ধান্তের উপরে আমাদের থেরাপি পুরোপুরি নির্ভরশীল। সেখানে আমি সাজেস্ট করতে পারি, আমি কোনো সিদ্ধান্ত দিতে পারি না। আমার কাজ হবে যে এই রকম মানসিকতা নিয়ে ডিভোর্সে গেলে, অর্থাৎ একটা সম্পর্ককে বিচ্ছিন্ন করলে, সেই মানুষটির ব্যক্তিত্বের কি কি জায়গা ড্যামেজ হয়ে যাবে সেটা তার কাছে পরিষ্কার তুলে ধরা। তার কিছুই ড্যামেজ হবে না। তার ড্যামেজ হবে, অর্থাৎ একটা সম্পর্ক যখন তৈরি হয় তার কিছু উদ্দেশ্য থাকে, তার কিছু চাহিদা মেটার কিছু জায়গা থাকে। এবার সেই চাহিদা আজকে হয়তো মিটে যাওয়ার পরে অনেক সময় মানুষ ডিসইন্টারেস্টেড হয়ে যায়। তুমি যেটা বললে যে আমার স্ত্রী পাগলাতে কি ভালো লাগছে না, কি আর একটা সম্পর্ক যেখানে অন্য চাহিদার তৈরি হয়, সেখানেও এই চাহিদাগুলো তখন সেকেন্ডারি বেশ, হয়ে যায়। বেশ। সেক্ষেত্রে আমাদের একটা চাহিদার অ্যাসেসমেন্ট করতে হবে যে ওই মানুষটি এখন কি চাইছেন। তার ছোটবেলা থেকে দেখতে হবে সম্পর্ককে কিভাবে তিনি জেনে এসেছেন। মানে সম্পর্ক মানে কিন্তু আমি শুধু স্বামী স্ত্রী বা হাজবেন্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা একজন নারী পুরুষের সম্পর্ককে একদম একটা দ্বীপের মতন করে রাখলে চলবে না। তার সম্পর্কের রুট তৈরি হয়েছে বাবা মায়ের সঙ্গে সম্পর্ক থেকে। মানে সেই যাত্রা পথটাকে আমাদের ফলো করতে হবে। পথটাকে ফলো করতে হবে। বেশ। এবং যদি কোনো নতুন কারণে সম্পর্ক পুরনোটাকে ভাঙতে হয়, তাহলে তিনি কি কি হারাচ্ছেন এবং আলটিমেটলি নতুন সম্পর্কটাও তার কোন ক্ষেত্রে তাকে উল্টো দিকে বুমেরাং হয়ে আসতে পারে, এই সমস্ত সম্ভাবনাটা আমি তাকে পরিষ্কার দেখিয়ে দেব। বেশ, এবারে চমৎকার। তিনি তার সিদ্ধান্ত নিজে চমৎকার, নেবেন। এক, বোঝা গেল। 3টে টিপ। কিন্তু 3টে টিপ মানে 30 সেকেন্ড। আচ্ছা, তার আগে একটা একটু কনক্লুড করে দিই। প্রথম কথাটা যেটা হচ্ছিল যে লিগ্যাল মানে লিগ্যাল যে সিস্টেম, সেটা আমাদের সার্বিক একটা ভালোত্বকে সবসময় চায়, রিকনসিলিয়েশন, বিচ্ছেদ না হওয়া। আর অনেক সময় দেখা যায় যে সবকিছু সত্ত্বেও ইন্ডিভিজুয়ালিস্টিক মাইন্ড, ইন্ডিভিজুয়াল নিড আমাদের চাহিদাটাকে অনেক বেশি বাড়িয়ে দেয় যে আমি আমার নিজস্ব সত্তাকে এস্টাবলিশ করব। দুটো কিন্তু দুটো স্টেপ, অর্থাৎ কেউ কারোর বিরোধে নয়, এটা একটা সিঁড়ির মতন, এবং সেই সিঁড়ির ওপরে সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। 3টে টিপসের কথা বললে, প্রথম টিপ, এখানে কিন্তু শেষ করতে হবে। মানে তুমি 3টে টিপগুলো tips বলে বলার দাও। আগেই? না না, আচ্ছা। সময় একদম শেষ। 3টে তুমি টিপসের এক কথায়। প্রথম কথা হচ্ছে যে বিবাহ বিচ্ছেদের মুখে এসে যদি সেটাকে হ্যান্ডেল করার 3টে প্রথম টিপস হচ্ছে: এক, যে দুজনের মধ্যে কমিউনিকেশন। 2, কোনো একজন মানসিক বিশেষজ্ঞের কাছে ইন্ডিভিজুয়াল একটা রিফ্রেশড থেরাপি, যে আমি কি চাই এবং আমি কি চাই এর মধ্যে আমার সম্পর্কের ফ্রেমের বাইরে আমিটাকে চিনতে হবে।
আর 3 হচ্ছে পুরো ফ্যামিলি মেম্বার্স সকলকে মিলে একটা আলোচনা, যেখানে একটা সম্পর্ক তো শুধু বিয়ের সম্পর্ক তো শুধু একজনের সঙ্গে সম্পর্ক নয়, অনেকের সঙ্গে সম্পর্ক। সুতরাং সব সম্পর্কগুলোকে কিন্তু আমাকে ইকুয়ালি ইম্পর্টেন্স দিতে হবে। ব্যাস ঠিক আছে। আজকে অজন্তা তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকেও আজকে ধন্যবাদ। অনুষ্ঠান এখানেই শেষ করছি। আগামীকাল দেখতে ভুলবেন না, আমি নিয়ে আসছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ভালো আছি ভালো থেকো। কালকে আমার বিশেষ অতিথি মীরা রায়। কালকে আমরা আলোচনা করব অবাঞ্ছিত গর্ভসঞ্চার এবং ঝুঁকিপূর্ণ গর্ভপাত নিয়ে।